আপনারা আমাদের তো যে ভূত এফএম পেজটা আছে, এখানে আপনারা দেখতেই পাবেন যে এখানে আমাদের কিন্তু আজকের যে অতিথিরা আছেন তাদের প্রত্যেকেরই একটা মানে ভিডিও আপলোড করা আছে। সুতরাং আপনারা সেখানে গিয়ে কিন্তু কথা মানে দেখতেই পাবেন যে কারা আজকে আছেন। এই পোস্টের নিচে আপনারা লিখতে পারবেন, লাইক দিতে পারবেন, কমেন্ট করতে পারবেন, সবকিছু করতে পারবেন। আমরা যেটা করব সেটা হচ্ছে এই পোস্টের ভেতরে সৃষ্টিও আছে, তো এখানে আপনারা ভিজিট করুন এবং আমরা সৃষ্টির ঘটনাটা শুনে আসি। হ্যাঁ, ধন্যবাদ রাসেল ভাই। আমি হচ্ছে অনেক ছোটবেলা থেকে মানে 2010 থেকে মূলত ভূত এফএম রেগুলার শুনে, আর তার আগে থেকে হরর সিনেমা গল্প টল্প পড়ি। আমার বাবার কাছ থেকে আমি একটা ঘটনা শুনেছিলাম, যেটা তার জীবনের একটা ঘটনা, এবং তার লেখা একটা বইয়ে তিনি লেখালেখি করেন, সেখানে সেটা গল্প আকারে তিনি প্রকাশ করেছিলেন। তো সেই ঘটনাটা আমি বলি। আমার বাবা তিনি হচ্ছে ছাত্র জীবনে ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলেন। তো ছাত্র রাজনীতির সাথে জড়িত থাকার কারণে তাকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গ্রামে কর্মী সংযোগ জনসংযোগে যেতে হতো। তো এরকম একটা ঘটনা, একদিন তাদের পার্টির মিটিং ছিল থানা সদর। তো সেই মিটিংটা শেষ হতে হতে সন্ধ্যা হয়ে যায়। তো সন্ধ্যার পরে সিদ্ধান্ত হয় যে তাদেরকে মিটিং শেষে তাদেরকে একটা গ্রামে বিভিন্ন জনকে বিভিন্ন গ্রামে পাঠানো হবে কর্মী সংযোগের জন্য। তো আমার বাবাকে একটা গ্রামে পাঠানো হয়, সেই গ্রামটার নাম হচ্ছে শাহবাজপুর। সেখানে তাকে যেতে বলা হয়। তো তখন ছিল জানুয়ারি মাস এবং কনকনে ঠান্ডা। তো নেত্রকোনার এলাকার ঘটনা আমি বলছি, নেত্রকোনা জেলায়। তো শাহবাজপুর গ্রামে তিনি যে থানা সদর থেকে যাওয়ার পথে তাকে একটা নদী পার হতে হবে, এবং তারপরে তাকে বেশ অনেকটা পথ হেঁটে তার মাঝখানে একটা ছোট খাল পার হতে হবে। তো বেশ অনেক ঝামেলা পোহানোর পর তাকে আর কি সেখানে পৌঁছতে হবে, এবং তখন শীতের রাত, কনকনে ঠান্ডা এবং চারপাশে কুয়াশা। তো আমার বাবা ভূত পেতে বিশ্বাসী ছিলেন না, সাহসী মানুষ ছিলেন, এবং হচ্ছে তিনি হচ্ছে রাত্রেবেলা, যদিও ওই রাস্তা ধরে কখনো এর আগে তিনি যাননি। তো রাত্রেবেলা তিনি যখন ঘাটে গেলেন, সেখানে তিনি দেখলেন যে অনেকগুলো নৌকা হচ্ছে দড়ি দিয়ে বাঁধা সেখানে। তো যেটা হয় আর কি, যে শীতের সময় নদীর পাড়গুলো অনেক শুকিয়ে যায়, এবং নৌকাগুলো পানি পর্যন্ত নিয়ে যেতে হলে অনেক কষ্ট করে আর কি নিয়ে যেতে হয়। ওইখানে নৌকাগুলো দড়ি দিয়ে বাঁধা থাকতো, যার প্রয়োজন সে রাত্রেবেলা দড়ি খুলে সে নৌকা নিয়ে রাস্তা মানে নদী পার হতে পারতো। তো আমার বাবা সেখানে যাওয়ার পরে তিনি দেখলেন সবগুলো নৌকাই খালি, একটা নৌকাতে একজন লোক বসেছিলেন। তো তার মনে হলো আচ্ছা ঠিক আছে, সেখানে গিয়ে দেখি যাওয়া যায় কিনা। তো সেখানে যাওয়ার পরে, কাছাকাছি যাওয়ার পরে নৌকার ভেতর থেকে সে লোক বলে উঠলো যে কিরে নাতি কই যাব। তো আমার বাবা হচ্ছে চিনতে পারলেন যে তিনি হচ্ছে সম্পর্কে তার নানা হন, এবং ওই শাহবাজপুর গ্রামেরই তিনি বাসিন্দা। তিনি বললেন যে নানা, আমি তো আপনাদের গ্রামে যাব। তখন বলে আচ্ছা আচ্ছা, আমিও আবার ওইখানে যেতে যাচ্ছিলাম, রাতে আবার আমার এখানে আসতে হবে, থানা সদর মানে শহরে আসতে হবে। তো আমি একটা সঙ্গীর জন্য অপেক্ষা করছিলাম, তাহলে চল একসাথে যাই। তো যাই হোক, আমার বাবা হচ্ছে তার নানার সাথে নৌকায় উঠলেন, তারা দুজনে করে নৌকা নদী পার হলেন। তো পার হওয়ার পরে যখন নামলেন, তখন তার নানা তাকে বলছেন যে অমাবস্যার রাত, এমনি জায়গাটা ভালো না, তারপর আবার হাত কাটার খাল আর কি, যে খালটা সেটাকে বলা হয় হাত কাটার খাল। তো বলছেন যে সেখান দিয়ে তো যেতে কি ভয় পাবি নাকি? তো আমার বাবা বললেন না না না, ভয় পাবো কেন? তো নানা তখন বললেন যে ভয় পেলেও সমস্যা নেই, আমি আছি সাথে। তো তারপর থেকে আমার বাবা কিছুটা যেন ভয় পেতে শুরু করলেন, এবং তার মাথার মধ্যে হাত কাটার খাল নিয়ে অনেক কাহিনী প্রচলিত আছে, সেগুলো তার মাথার মধ্যে ঘোরাঘুরি করতে থাকলো। তো তারা দুজন হাঁটছেন, তার মনে হচ্ছে তিনি বোধহয় আরো কারো কোনো অন্য কোনো শব্দ পাচ্ছেন। তো আস্তে আস্তে যেটা হয় আর কি, রাতের বেলা পরিবেশটা একটা থমথমে পরিবেশ, মনের মধ্যে নানা ধরনের চিন্তা চলে আসে, এবং তিনি তখন ভাবতে লাগলেন যে হ্যাঁ, আওয়াজটা হয়তো আমাদের পায়ের আওয়াজ কিংবা আমার নিঃশ্বাসের আওয়াজ, এরকম ভেবে তিনি মনকে প্রবোধ তো এভাবে এগিয়ে যাচ্ছেন। তো খালটার আগে একটা মাঠ, এবং মাঠের এক পাশে একটা নদী, আরেক পাশে হচ্ছে বিল, মাঝখান দিয়ে আর কি, মাঠের মাঝখান দিয়ে একটা খাল এই বিল থেকে নদীর সংযোগটা করে দেয়। তো সেখানে খালটা পার হতে হয়। খালের দিকে যখন নামছেন, তখন তার মনে হলো যে বোধহয় কোনো একটা কিছু শব্দ হচ্ছে তার আশপাশ থেকে, মানে এমন কিছু শব্দ হচ্ছে যেটা সে আসলে ওই মুহূর্তে সহ্য করতে পারছিল না। তার মানে ভয়টা আস্তে আস্তে খুব বেড়ে যাচ্ছে, খালের দিকে নামছে এবং তার ভয়টা খুব বেড়ে যাচ্ছে। তখন তার নানা হঠাৎ করে বলে উঠলেন যে ভয় পাওয়ার কিছু নেই, আমি আছি। তো ঠিক আছে, খালে কিছুটা পানি পার হতে হয় আর কি। তো সেই পানি দিয়ে যখন পার হচ্ছিলেন, তখন তার মনে হলো যে তিনি নুপুরের আওয়াজ পাচ্ছেন। এত রাতের বেলা, তারপর খালের মাঝখানে নুপুরের আওয়াজ পাওয়ার কোনোই সম্ভাবনা থাকার কথা না। তো তিনি আবার মানে এই বিষয়টাতে আরো ভয় পেয়ে গেলেন। তখন হচ্ছে তার নানা বললেন যে ভয়ের কিছু নেই, আমার পাঞ্জাবির পকেটে ম্যাচের কাঠি নাড়াচাড়া করছে। আচ্ছা,
তো তিনি কিন্তু জানেন না বা তিনি কিন্তু বলেননি যে তিনি কোনো শব্দ পাচ্ছেন, তার নানা নিজের থেকে উত্তর দিয়ে দিলেন। এই সময়টাতে তার পানি পিপাসা বেড়ে গেল এবং নার্ভাস হলে যেটা হয় আর কি, মানুষের পানি পিপাসা বেড়ে যায়, তিনি এরকম অনুভব করতে থাকলেন এবং তার মনে হচ্ছে এই মুহূর্তে তার পানি খাওয়া খুব প্রয়োজন। তার মনে হচ্ছিল যে খালের যে ময়লা পানি তিনি সেটাই খেয়ে ফেলবেন। তখন নানা বললেন যে ময়লা পানি খাওয়ার দরকার নেই, শরীরের জন্য ভালো না। তো তিনি আরো ভয় পেয়ে গেলেন এবং তার তখন একদম তার নিশ্চিত যে তার পেছন পেছন কেউ একজন তাকে ফলো করছেন, কিন্তু তার কোনো সাহস হলো না যে পেছনে ফিরে তিনি দেখবেন যে আসলে কি হচ্ছে। তো তারপর তারা কতক্ষণ ধরে যে আসলে তারা খাল পার হলেন, তার এসে আমার বাবা তিনি বলেছিলেন যে তার নিজেরও আসলে মনে নেই যে ঠিক কতক্ষণ, মনে হচ্ছে অনন্তকাল ধরে আর কি তারা খাল পার হলেন। তো খাল পার হয়ে তারা ওই পারে গেলেন। তারপর আরো অনেকটুকু রাস্তা হাঁটতে হলো। তার সেই আতঙ্কিত অবস্থাতে হাঁটতে হাঁটতে একটা গাছের নিচে আসার পর তার নানা বললেন যে আচ্ছা ঠিক আছে, তুই তোর কাজে চলে যা, আমি হচ্ছে এখানে আমার একটা কাজ আছে, তুই কাজ শেষ করে এখানে আসবি, আমিও এখানে আসবো, পরে একসাথে দুজন শহরে চলে যাব, যেহেতু আমার বাবারও ব্যাক করতে হবে বাসায়। তো তিনি হচ্ছে গ্রামে একটা বাড়িতে গেলেন এবং যাওয়ার পরে সেখানে কথাবার্তা বলে তিনি যখন বের হয়ে আসবেন তখন হচ্ছে সেই বাড়ির লোকজন বলছেন যে রাতের বেলা আপনি যে যাবেন আপনার এখানে রাস্তা ভালো না। তো বললেন যে আমার এক নানা আছেন সাথে, তো আমার আসলে যাওয়াটা খুব জরুরি, আমি ওনার সাথে চলে যাব। তখন গ্রামের লোকজন মানে ওই বাড়ির লোকজন জিজ্ঞেস করলো যে আপনার নানা কে? তো আমার বাবা তার পরিচয় দিলেন যে আমার নানা অমুক এবং তিনি এই। তখন ওই বাড়ির লোকজন বলল যে এটা কিভাবে সম্ভব, তিনি তো আরো 6 মাস আগে মারা গেছেন। এটা শুনে তিনি খুবই নার্ভাস হয়ে যান এবং সেন্সলেস হয়ে যান। ওকে, তার সেন্স যখন আসে তখন রাত শেষ, সকাল হয়ে গেছে। এই হচ্ছে ঘটনাটা যেটা আমি শুনেছি। থ্যাংক ইউ সো মাচ সৃষ্টি। আমরা একটু পরে কথা বলবো আবারও সৃষ্টির সাথে, এবং এখন শারদ আছে, শারদের সাথে ছোট্ট, ওর ঘটনাটা খুব ছোট। শারদের ঘটনাটা আমরা শুনে ফেলি। শারদ, আমরা ঘটনাটা শুনে ফেলি। আসলে এক্স্যাক্টলি কোন ঘটনা বলবো? তোমার কাছে যে তুমি একটা দিয়ে তো শুরু করতে হবে, যে কোনো একটা দিয়ে। তুমি যে ঘটনাটা আমাকে শুনিয়েছো সেটাই আমাকে নিশ্চয়ই বলবা। আচ্ছা, লাইক এই ধরনের ঘটনা আমার খুবই পছন্দ। মানে মানে ছোটকাল থেকে আমি অনেক মানে দেখেছি আর কি সামনাসামনি। লাইক আমার নানুর বাড়িতে প্রায় সময় হতো কি, লাইক স্কুলের ফাইনাল এক্সাম শেষ, প্রায় 1 মাসের জন্য থাকতাম আমি গাজীপুর আমার নানুর বাসা। রাইট। তো গেলে দেখতাম যে প্রায় আমার নানুকে রেগুলারলি যে জিনিসটা হতো, জিনে ধরতো। এটা আমরা ছোটকাল থেকে দেখে অভ্যস্ত যে এরকম হয়। হঠাৎ করে ডিফারেন্ট ধরনের কথাবার্তা বলতে থাকে বা ডিফারেন্ট একটা ভয়েসে উনি কথা বলেন। অনেক সময় বেসিক্যালি হয় যেটা শনিবার বা মঙ্গলবার এই জিনিসটা বেশি হয়। সন্ধ্যার পরে তাকে আর খুঁজে পাওয়া যায় না। একটা টাইমে উনি বাসায় ব্যাক করেন, তখন জাস্ট চোখ দুটো দেখেছি না জানা যে এটা আসলে তার চোখ। তো আমি ফার্স্ট এরকম একটা ঘটনা হয়েছিল, এটা আমি বলছি। আমার নানুর সাথে আমি রাতে ঘুমিয়েছিলাম, 2টা-2:30টার দিকে হঠাৎ করে শুনলাম যে জোরে হাসার শব্দ। মানে ইটস লাইক হিউম্যান, মানুষের হাসি এরকম হয় না আর কি, আসলে এভাবে হাসির শব্দ হচ্ছে। আমি নানুর দিকে তাকালাম, আর সাথে সাথে তার শাড়ির আঁচলটা তার পুরো মুখটার মধ্যে পেঁচানো শুরু করলো, একদম উইথ কারো হেল্প ছাড়াই অটোমেটিকলি শাড়িটা মুখে পেঁচাচ্ছে আর কি। তো আমি নিজে চোখে দেখেও আমি বিশ্বাস করতে পারছিলাম না আসলে কি এটা হচ্ছে। না, আসলে হচ্ছিল, শাড়িটা মুখে পেঁচিয়ে গেল। এরপরে হচ্ছে নানু তার হাত দিয়ে তার মুখে স্ক্র্যাচ করা শুরু করলো। এটা একদম মানে চোখের সামনে ঘটছে। আমি একদম আমি নিজে দেখেছি চোখে, একদম মানে নিজের চোখের সামনে দেখা ঘটনা। আমি তখন ক্লাস 9-এ পড়ি। আমার মুখ দিয়ে কোনো সাউন্ড বের হচ্ছিল না। নানি হাসছে কন্টিনিউয়াসলি, মুখে স্ক্র্যাচ করছে, নিজের মুখে নিজে স্ক্র্যাচ করছে নিজের হাত দিয়ে। আর আমি জাস্ট ট্রাই করছি যে চিৎকার করে কাউকে ডাকবো, কিন্তু আমার ভয়েস থেকে কোনো শব্দ বের হচ্ছে না। জাস্ট আমি ট্রাই করে যাচ্ছি শব্দ বের হবে, কিন্তু কোনো শব্দ বের হচ্ছে না। তো একটা টাইমে আন্টি হাসির শব্দ শুনে আন্টি তার রুম থেকে চলে আসলো, এসে অনেক সূরা পড়লেন, আয়াতুল কুরসি ইয়াসিন সূরা পড়ে কিছু একটা করলেন। এরপরে হচ্ছে নানি নর্মাল হলো আর কি। একটা টাইমে আমি তাকালাম, একটা আলনা ছিল রুমটার মধ্যে, আলনার এক পাশে মানে গুজবাম্প হচ্ছে আর কি, মনে করে অ্যাটলিস্ট 7 ফিট লম্বা একটা দানব বলা যায়। তার সারা শরীরের লোম, ফেসেও লোম, একদম তোমার চোখের সামনে। একদম আমি জাস্ট দেখলাম কয়েক সেকেন্ডের জন্য। আমি তাকানোর পরে সে আমাকে জাস্ট আঙ্গুল দিয়ে দেখালো চুপ করতে বললো। এরপর আমি সেন্সলেস হয়ে গেলাম। সকালবেলা দেখলাম এই ঘুম থেকে উঠছি, খুবই খুবই জ্বর আমার,
And সবাইকে এক্সপ্লেন করলাম, সবাই জাস্ট ইগনোর করার চেষ্টা করতেছে, না না কিছু হয় না, এরকম কিছু হয়। বাট আমার স্পষ্ট সব মনে ছিল যে কি কি হয়েছে তখন। আচ্ছা, তোমার তখন একদম পুরোপুরি সবকিছু মানে মানে স্পষ্টভাবে মনে পড়ছে, মানে তুমি মানে পুরোপুরি সজাগ, এটা বলতে চাচ্ছ? হ্যাঁ। তো এই ছিল হচ্ছে আমাদের সৃষ্টি এবং শারদ, দুজনের নামই এস দিয়ে শুরু, না? দুজনের নামের সাথে মিল আছে কিন্তু। তো যাই হোক, দুজনের ঘটনা আমরা শুনলাম। এখন আমাদের এই প্ল্যানটা কি, ফ্রাইডে দ্য 13th বা ব্ল্যাক ফ্রাইডে যেটাই বলি না কেন, এই ফ্রাইডেতে কি স্পেশাল আপনাদের জন্য? আমি দেখতে পাচ্ছি যে অনেকেই এই ঘটনা যেটা শুনলেন দুজনের কাছে, সেই ঘটনার প্রশংসা করছেন আপনারা ফেসবুকে, এবং অনেকেই বলছেন যে ঘটনা শুনে অনেক ভালো লেগেছে। তো আমি পরিচয় করে দিচ্ছি আপনাদের সাথে সৃষ্টি এবং শারদকে, যারা আগামী বৃহস্পতিবার থেকে অর্থাৎ নেক্সট থার্সডে থেকে আপনাদের সঙ্গে থাকবে, এবং আপনাদের সঙ্গে থাকবে রাত 11টা থেকে 2টা পর্যন্ত। এবং তারা কি করবেন আসলে, বেসিক্যালি তারা ভূত এফএমের মতন কিছু করবেন না, কিন্তু ভূত এফএমের ফ্যান তারা। আর ভূত এফএমের ফ্যানদের জন্য রয়েছে ভূত এফএম ফ্যান ক্লাব, আপনারা সবাই জানেন, যেটা হচ্ছে হরর ক্লাব নাম দিয়েছি আমরা, তাই না? এবং দীর্ঘ সময় ধরে এই হরর ক্লাব চলে এসছে, এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন অ্যাক্টিভ হরর ক্লাব রয়েছে, সেগুলোকে তো সজাগ করতে হবে, এবং তাদেরকে একটা সবাই মিলে একটা এক প্ল্যাটফর্মে এসে আমরা ঘটনা শেয়ার করব, আমাদের দুঃখ, আমাদের আশা, আমাদের ভয়, আমাদের সবকিছু আমরা যেখানে শেয়ার করতে পারবো। মানে দুঃখ বললাম এই জন্য যে অনেকের ঘটনা শেয়ার করা হয় না হয়তো ভূত এফএমে, কিন্তু হরর ক্লাবে এই ধরনের কোনো বাধা নেই। ক্লাবে এসে তো সবাই ঘটনা শেয়ার করতে পারবেন, তাই না? সুতরাং দেখা যাবে যে অনেক মানে একদম মন খুলে আপনার ভয়ের ঘটনা বা আপনার অলৌকিক ঘটনা বা আপনার যেটা হচ্ছে মানে একদম খুব ন্যাচারাল না এরকম ঘটনা আপনি বলতে পারবেন সেখানে। এবং সেই সাথে আরো অনেক কিছু থাকবে যেগুলো আসলে বৃহস্পতিবার আগে বলা অসম্ভব। সুতরাং বৃহস্পতিবার পর্যন্ত আপনার সেজন্য ওয়েট করতেই হবে, এবং বৃহস্পতিবার রাত 11টা থেকে সৃষ্টি এবং শারদ আপনাদের সঙ্গে থাকবেন। আর যে শোটা নিয়ে থাকবেন সেই শোটা হচ্ছে ভূত এফএম হরর ক্লাব, সেটা আপনাদের শো, যেখানে আপনারা পার্টিসিপেট করবেন, আপনারা সরাসরি কথা বলতে পারবেন, এখানে এসে মানে আপনাদের ঘটনা শেয়ার করতে পারবেন সবার সাথে, আরো অনেক কিছু। প্লাস দুজন আপনাদের কাছে যাবেন, সৃষ্টি এবং শারদ, এবং আপনাদের সাথে কথা বলবেন, আপনাদের যে ঘটনাগুলো আপনাদের কাছ থেকে কালেক্ট করে নিয়ে আসবেন। এবং বিভিন্ন হরর ক্লাব যারা রয়েছে তাদের জন্য এটা একটা বিরাট সুখবর, এই হ্যালোইন এই মাসের শেষে এবং সেই তার আগেই দেখবেন যে বিভিন্ন হরর ক্লাব অ্যাক্টিভ হয়ে গেছেন, এবং আপনারা কিন্তু গোছাতে শুরু করুন। এবং আগামী বৃহস্পতিবার আপনারা রেডি হয়ে যান 11টায়, এবং সবাই কে কি প্রস্তুতি নিয়েছেন সেটা জানাবেন সৃষ্টি এবং শারদকে। যেটা সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে অফকোর্স আমিও থাকবো সেখানে, সো নো ওয়ারিজ। আমরা চলে যাব ছোট্ট একটা বিরতিতে, এবং বিরতির পরে আবারও ফিরে আসছি। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন, এবং আশা করব যে পুরোটা মুহূর্ত আমাদের সঙ্গে থাকবেন। আপনারা শুনছেন রেডিও ফুর্তি 88 FM। আমি রাসেল আছি সাথে, এবং আমার সাথে রয়েছে সৃষ্টি এবং শারদ। আজকে ফ্রাইডে দ্য 13th, আমাদের গেস্ট নিয়ে আমরা কিছুক্ষণের মধ্যেই বাকি ঘটনাগুলো শুনবো। টিল দেন স্টে টিউন টু রেডিও ফুর্তি 88 FM and do ফুর্তি। The night comes alive with Gramophone. Yes, the night comes alive with Gramophone. You are listening to Radio Furti 88 FM. আমি রাসেল আছি সাথে, এবং বাবু ভাই আপনি আমাদের সাথে আছেন আজকে, এবং আজকে একটা স্পেশাল ডে, স্পেশাল নাইট। স্পেশাল নাইট, রাইট? আমি ডে বলে ফেলেছি। এখন ব্যাপারটা হচ্ছে আপনি আমাদের বাংলাদেশে এতটা টের পাওয়া যায় না, বাট আপনি দীর্ঘটা সময়, অনেকটা সময় ইউএসএ তে ছিলেন, জি জি। এবং সেইখানে অনেকেই আমরা দেখেছি যে আমাদের চাইতে অনেক বেশি রকমের এই ব্যাপারটা নিয়ে মানে কি বলবো, যে মানে এটা কি গোড়ামি বলবো না কি বলবো আমি জানি না, বাট অনেক কিছুতে ভোগে। তো আপনার এরকম কি কি জিনিস আপনি ফেস করেছেন যখন ওইখানে ছিলেন? অ্যাকচুয়ালি বর্তমানে তো সবকিছু একটু লাইক সবকিছুকে ক্যাশ করা হয়, ঠিক না? সো আমি আমার টিন এজ বয়সে ছিলাম তখন থেকে। সো আমি যাওয়ার পর থেকে যখন দেখেছি ওখানে যেটা এই জিনিসটাকে ওরা কাইন্ড অফ এ ফেস্টিভ কাইন্ড অফ থিং হিসাবেই দেখে, যদিও এটা একটা সুপারস্টিশন, ওরাও জানে সুপারস্টিশন, জানি আমরা সবাই। সেটাই মূল ব্যাপারটা তো নর্থদের থেকে এসছে, নর্থদের থেকে জিনিসটা আসছে। মানে আপনার যারা আইসল্যান্ডের ওদিকে যারা ছিল আর কি, তাদের বিলিভ, তাদের গড অ্যান্ড তাদের আপনার ইভিল যে জিনিসটা নিয়ে তারা চিন্তা করতো আর কি, সেটা থেকেই তারা এই বিলিফটাকে নিয়ে এসছেন। পরবর্তীতে এটা আরো ব্যাপকভাবে আপনার কল
ভলিউমাইজড হয়েছে আর কি, যে এবং হলিউড মুভি এন্ড এভরিথিং সবকিছুর মধ্যে আরো ছড়িয়ে গেছে জিনিসটা। ছড়িয়ে গেছে। সো এটা অ্যাকচুয়ালি ইটস নাথিং বাট সুপারস্টিশন, আগেও তো আমরা বলেছি। এন্ড বাইরে এটা একটা ফেস্টিভ, মানে এখন মানুষের লাইফটা আসলে এত নিরানন্দ হয়ে গেছে যে সবকিছুর মধ্যেই তারা একটা মানে অ্যাডভেঞ্চার খোঁজে। হ্যাঁ, সো ফ্রাইডে 13 সামথিং লাইক দ্যাট অ্যাকচুয়ালি, বিকজ এটার কোনো বেস নাই। হ্যাঁ, বাট ফরচুনেটলি এটা সব জায়গায় এটা পালন হয়। সব জায়গায় পালন হচ্ছে। Right. এন্ড আমি যেটা বলবো সেটা হচ্ছে যে মানে আপনি আজকে আমাদের এই ফ্রাইডে সার্টিতে আপনি কি ঘটনা আমাদের শোনাবেন বা কি ঘটনা? অ্যাকচুয়ালি আমি চেয়েছিলাম যে একটা দেশের কাহিনী, দেশের কাহিনী মানে অ্যাকচুয়ালি একটা অঞ্চলের একটা এলাকার কাহিনী বলতে, সেটা হচ্ছে আমাদের দেশেই এন্ড ইন ঢাকা সিটিতেই জায়গাটা আছে, অনেকে হয়তো জানেও না জায়গাটা সম্বন্ধে। হ্যাঁ। ওই একটা কলোনি আর কি, সেই কলোনি সম্পর্কে সেখানকার বিভিন্ন কথা সেখানে প্রচলিত বা যা হয় এখনো হচ্ছে সেটা নিয়ে। এন্ড অলসো একটা কাহিনী বলতে চাচ্ছিলাম পরে, সেটা হচ্ছে আমেরিকার একটা কাহিনী। ওকে, তাহলে আমরা কোনটা দিয়ে শুরু করতে পারি? আমরা দেশেরটা দিয়ে শুরু করতে পারি। আমরা দেশেরটা দিয়ে শুরু করি তাহলে। রাসেল ভাই, এটা হচ্ছে একটা কলোনি। হ্যাঁ, আর এখানে এটা অনেক আগে তৈরি করা, লাইক Right. 50-এর দশকে তৈরি করা একটা কলোনি, এবং জায়গাটা বেশ গাছপালা এবং সবকিছু দিয়ে ঘেরা। এটা একটা আলাদা একটা ইকোসিস্টেম আছে রাসেল ভাই, লাইক ইফ ইউ গো ইন দেয়ার, আপনার কাছে কিন্তু মনে হবে যে হঠাৎ করে আমি বিচ্ছিন্ন হয়ে গেলাম আশপাশ থেকে। আচ্ছা হ্যাঁ, এবং একদম ঢাকার হার্টেই কোন একটা জায়গায়, এটা আমি এক্সাক্ট লোকেশনটা বলছি না, আচ্ছা একদম ঢাকার হার্টে এবং খুব ব্যস্ততম এলাকা। আচ্ছা, But যখনই আপনি ওই মানে কলোনির এরকম এলাকায় এরকম কিছু হতে পারে, এরকম কেউ কোনোদিন সন্দেহ না, করবে? আপনি যখন ঢুকবেন না, ঢোকার পরে আপনি ভাইবটা পাবেন। আচ্ছা, অ্যাকচুয়ালি যারা এটা শুনছেন, যদি ওই এলাকার কেউ শুনেন, তারা সাথে সাথে এটা ডিটেক্ট করে ফেলবেন। যখন বলতে শুরু করবেন জি, জি। ঘটনাটা ডেফিনেটলি। হ্যাঁ, আমার- কলোনির যে এন্ট্রান্সেই একটা গাছ আছে, বেশ পুরনো গাছ। ওই গাছটা দিয়ে শুরু করি। গাছটা অনেক পুরনো রাসেল ভাই, আচ্ছা অনেক পুরনো একটা গাছ, এবং ওই গাছের পাশে যেই অ্যাপার্টমেন্টটা আছে সেখানকার মানুষ কিছু মানে উদ্ভট জিনিসপত্র দেখতো। হ্যাঁ, মনে হতো গাছের উপর কেউ বসে আছে আচ্ছা রাত্রেবেলা। হ্যাঁ, এবং গভীর রাত হলে জায়গাটা কেমন একটা অন্যরকম একটা পরিবেশ ওখানে তৈরি হতো। এবং ঠিক গাছের অপোজিটের পাশে একটা ডাম্পস্টার আছে। হ্যাঁ, আচ্ছা। ওখানেই সব ময়লাগুলো এনে ওখানে ফেলে। গাছটা এর জন্য বেশ হরিফিক। আচ্ছা তো অনেকে অনেক কিছু দেখার পর একদিন ওই পাশের অ্যাপার্টমেন্টের লোকটা সিদ্ধান্ত নেয় যে গাছটা কেটে ফেলবে। আচ্ছা, তো উনি গাছ ঢাকা শহরের মধ্যেই কিন্তু ঢাকা শহরের মধ্যে, রাইট, ঢাকা শহরের মধ্যে বলতে প্রাণকেন্দ্রে। হার্ট অফ দ্য ঢাকা হ্যাঁ, সিটি বলতে, প্রাণকেন্দ্রে। যেখান থেকে Right. সবকিছু খুব অ্যাক্সেসিবল। এমন কিছু এলাকা আছে যেখান থেকে আপনি চাইলেই যে কোনো বাংলাদেশে জায়গায় যেতে যেতে পারেন, পারবেন, চাইলে আপনি এলিফ্যান্ট রোড যেতে পারেন, চাইলে আবার এদিকে সবাই বনানী বুঝে গেছেন। রাইট, না, আমি চাই মানুষ একটু হ্যাঁ। ওই জায়গাটা ইন্টারফেয়ার করুক, আচ্ছা এর জন্য একটু ক্লু দিচ্ছি, বাট স্পেসিফিকলি বলছি না। ওই যে গাছটা কাটার সিদ্ধান্ত নেয় অ্যাপার্টমেন্টের লোকটা, এবং উনি একদিন গাছটা কাটতে যায়, এবং ভোরবেলা কাজ শুরু করে উনি, ঠিক ফজরের নামাজের পরে। আচ্ছা। So what happened, উনি যখন গাছটা কাটা শুরু করলো, ফার্স্টে একটা কুড়াল নিয়ে কোপ দিল, দ্বিতীয়টা দিল, একটু পরে তিনি বেহুশ হয়ে গেলেন, ওখানে ঠাস করে পড়ে গেলেন পুরা। এবং মানুষজন যারা জানতো না, তারা শব্দ পেলো একটা, দেখলো গাছ নিয়ে পড়ে আছে, বেরিয়ে এসে দেখলো যে উনি পড়ে আছে ওখানে কুড়াল নিয়ে। তো ওনাকে আপনার বাসায় নিয়ে গেল, পানি দেওয়া হলো, ই করলো। তারপর উনি বলল যেটা উনি যখন গাছটা কাটতে যায় তখনও বেশ অন্ধকার ছিল জায়গাটা। তো উনি নাকি দেখে গাছের ভেতর থেকে বেশ কালো একটা কিছু মানুষের অবয়ব টাইপের এসে ওনাকে জাপটায় ধরছে, আচ্ছা এবং উনি সাথে সাথে আপনার ফেইন্ট হয়ে যায় আর কি। এরপর গাছ কাটার পরিকল্পনা বাদ, এবং এরকম ছোটখাটো জিনিস অনেক ওই গাছের কাছে এক্সপিরিয়েন্স করে। তো ওই গাছ তো হচ্ছে এন্ট্রান্সে। তো কলোনিতে যখন আপনি ঢুকবেন, ঢোকার পরপরই কিন্তু একটু পরেই দেখবেন আপনি পুরানো একটা কলোনি, ডান দিকে বাম দিকে একটু আপনার গাছপালা টাইপের। ঢোকার পর একটা জায়গা আছে ডান দিক দিয়ে ঢোকার সময় কলোনির মাঝখানে, সেখানে ওই সিঁড়ি ঘর, যেটা বিল্ডিং এ ওঠার জন্য যে সিঁড়ি ঘর আর কি, সেই জায়গাটাও কেমন স্পুকি টাইপের আসলে, অন্ধকার হয়ে থাকে। এবং ওই ভেতরে যে লাইট পোস্ট গুলো, সেগুলো কিন্তু এখনো নিয়নের আলো জ্বলে, লাইক টিউব লাইট, আগের আমলে যেরকম জ্বলতো সেরকম টিউব লাইট। গাছপালা আছে প্রচুর, জঙ্গল, মানে একটা জঙ্গলের মতো অবস্থা ভেতরে, যেটা বলছি আমি যে আলাদা একটা ইকোসিস্টেমের মতো। তো ওইখানে অনেকেই নাকি দেখছে মাঝখানে আর কি, যে একটা মানুষ লাইক গায়ের মধ্যে কম্বল দিয়ে বসে থাকলে যেরকম, সেভাবে গভীর রাতে বসে থাকে। এরকম একজন লোক আপনার রাতের বেলা সে উঠতেছিল সিঁড়ি দিয়ে, এবং সে হঠাৎ করে দেখে এরকম কম্বলের মতো একটা মানুষের মতো বসা। সে ঘুরে যখন তাকায় তার দিকে, তারপর কিন্তু সে বেহুশ হয়ে যায়। এবং এরপর থেকে ওই লোকটা কিন্তু বেশ আপনার পজেস টাইপের, প্রায় তার এরকম দাঁতে দাঁত লেগে যায় এবং বিভিন্ন কিছু দেখে, এবং সে একটু অ্যাবনর্মাল হয়ে গেছে। আর
ওই যে গাছ কাটতে গেছিল রাসেল ভাই যে অ্যাপার্টমেন্টটায়, ওইটাই ওই অ্যাপার্টমেন্টে যারা থাকতো তাদের মধ্যে একটা ছেলে কিন্তু পরে আত্মহত্যা করে, মানে তাদের একজন ছেলে, এন্ড উইদাউট নোয়িং এনি রিজন, ঠিক আছে। আর ওই অ্যাপার্টমেন্টের আরো কিছু কাহিনী, যেমন ওই অ্যাপার্টমেন্টের একদম কলোনি যে শেষের দিকের অ্যাপার্টমেন্টে, ওটাতে একটু এক্সটেনশন আছে মানুষের, ধরেন আলাদা নিচতলায় বাড়ি করা, ওখানে টিনের চাল দেওয়া। তো ওই পাশে যে থাকে আর কি, তার মুখ থেকে শোনা, আমার একজন ফ্রেন্ড বলছে যে ওদের বাড়িতে আপনার রাতের বেলা হঠাৎ করে মনে হয় যে ছাদের উপরে খুব ভারী কোনো মানুষ ধুমধাম শব্দ করে হেঁটে যাচ্ছে টিনের চালের উপর দিয়ে। তো ওরা একবার ও আর ওর আব্বা একদিন বের হয়েছে রাত্রেবেলা এরকম শব্দে, রাত্রে ধরেন 1টা 12টা 1টার দিকে মনে হচ্ছে ধুমধাম শব্দ হচ্ছে, বের হয়েছে, বের হয়ে যখন তাকায় দেখছে উপরে, দেখে কেউ নাই, কিন্তু একটু আগে মনে হচ্ছে ছাদ কেউ ভেঙে ফেলতেছে, এরকম তখন তাই মনে হয় এরকম শব্দ। আচ্ছা, তো এরপর থেকে শব্দটা হঠাৎ থেমে যায়, হঠাৎ হয়। তো বেশ কিছুদিন আগে, মানে খুব রিসেন্ট টাইমের একটা কাহিনী, যে এরকম ছাদের উপরে মনে হচ্ছে যে কেউ ভেঙে ফেলতেছে, মানে খুব ভারী, ধরেন একজন মানুষ যদি বেশ ধরেন তার ওজন যদি 200-300 কেজি হয়, লাইক একজন রেসলারের মতো একজন মানুষ ওখান থেকে দৌড়াচ্ছে, প্রচন্ড শব্দে টিনের চালে, এবং মনে হচ্ছে যে টিনের চালটাকেও টান দিয়ে ছিঁড়ে ফেলতেছে মাঝখান থেকে। আচ্ছা, এরকম শব্দ, এবং গভীর রাতে, রাত তখন বাজে 3টা। আচ্ছা, তো তখন আমার ওই ফ্রেন্ড ঘুম থেকে উঠে যায়, উঠে এগুলো শব্দ শুনে ও বেরোতে চায়, তোর বাবা বেরোতে দেয় না তাকে, বলে যে তুই বের হইস না, হ্যাঁ এখানে অন্য কিছু আছে, সমস্যা আছে, তো বেরোতে দেয় না। তো এর আগের দিনের কাহিনী, এরকম শব্দ তাদের বাসায় আগের দিনও হয়েছিল। কেন বেরোতে দিল না ওই আঙ্কেল, কেন না করলো, কারণ এই শব্দ যখন এরকম হয়েছে এর আগের দিন, তখন পর ওই যে উনি বের হয়নি, উনি জিজ্ঞেস করছিল ওনাদের সামনেই আর একটা অ্যাপার্টমেন্টে একটা ছেলে থাকে, তাকে জিজ্ঞেস করছিল যে বাবা এখানে রাত্রে শব্দ হয়েছে, তোমার বাসা তো সামনেই, তুমি কিছু দেখছো? বলে জি আঙ্কেল, আমি শব্দ দেখছি, শব্দ শুনছি। শব্দ শোনার পর আমি আমার জানলা দিয়ে তাকাইছি, তো তাকায় আমি আমার দেখলাম যে আবছা আবছা আলোতে কিছু ছোট ছেলে পেলে, তাদের বয়স হবে 10, 11, 12 এরকম, হ্যাঁ, তারা, এবং প্রত্যেকের সাথে একটা করে কুকুর, আচ্ছা, আপনাদের ছাদের উপরে দৌড়াদৌড়ি করতেছে। তো আমি আমার হাতে ফ্ল্যাশ লাইট ছিল, মানে বাসা ছিল, নিয়ে এসে ফ্ল্যাশ লাইট মারছি, মেরে পুরো স্পষ্ট কিছু দেখি নাই, বাট দেখলাম যে মনে হচ্ছে দৌড়াচ্ছে এরকম, সাথে কুকুর এবং মানুষ। এবং আমি তখন কি করছি, মনে করছে ঘটনাটা কি, রাত বাজে 3টা, এরকম সময় এরকম তো দৌড়ানোর কথা না, রাইট। তখন সে কি করছে, তার অ্যাপার্টমেন্ট থেকে বের হয়েছে, নিচে আসছে, নিচে এসে যখন লাইট মারছে কিচ্ছু নেই, পুরো জায়গাটা ফাঁকা। ওই জায়গাটা রাসেল ভাই আসলে হন্টেড। আমি নিজে ওখানে কিছু ভাইব পেয়েছি, যেমন আমি ওখানে গেলে দেখি যে অনেক সময় দেখি একটা কালো বিড়াল থাকে, মাঝে মাঝে আসে, এসে তাকিয়ে থাকে, এবং অনেক সময় দেখা যায় ওর দিকে তাকালেও নাই। তো এরকম আরো কিছু ওই জায়গাটায় ঘটে, জায়গাটা বেশ হন্টেড একটা মানে এরিয়া, অনেক আগে তৈরি, এবং আমার মনে হয় মোটামুটি বেশ অনেকটা ইতিহাস ওখানে বহন করতেছে জায়গাটা। রাইট, তো এই ছিল বাবু ভাইয়ের এখনকার মতো ঘটনা। আমরা আবার একটা ঘটনা ফিরে আসবো, আমাদের সঙ্গে আরো একজন অতিথি আছেন, তার ঘটনায় আমরা যাব। তবে তার আগে আমরা একটু পড়ে আসতে চাই কিছু আমাদের যারা আপনারা যারা লিখছেন, আজকে লিখছেন এমডি মমিনুল ইসলাম, আজ ব্ল্যাক ফ্রাইডে, ইয়েস, আমরা সেটা নিয়ে আলোচনা করছিলাম। ফরহাদ আহমেদ ফরহাদ আমাদের লিখেছেন যে এমডি রাহেল আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন মাহাদি খান রাকা, আমাদের সাথে আছেন মাহফুজ আক্তার সুমি। এছাড়াও আমি দেখতে পাচ্ছি আমাদের যে ফুর্তির যে পেজটি রয়েছে, সেই ফুর্তির পেজে অনেকেই লিখছেন। এখানে প্রিন্স কাউসার আমাদের সাথে আছেন, দেখতে পাচ্ছি প্রান্ত আমাদের সাথে আছেন, আহমেদ মামুন সহ আরো অনেকে। তো আমরা এই মানে যেগুলো আপনারা লিখছেন, এগুলো তো আমরা এখন কিছু কিছু পড়তে পারছি, বাট ইনশাল্লাহ আমরা যখন থার্সডে থেকে যখন স্টার্ট করব, তখন আমরা এগুলো একটাও বাদ দিব না, ইনশাল্লাহ যতটা পারি ততটা পড়ে শোনাবো। এখন চলে যাবো আমরা ঘটনায়। আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন আরো একজন, আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব আমরা। So hello everyone, my name is Priyankari. জি, আমরা তাহলে ঘটনায় যাই। Alright, so because it is Friday the 13th, I'd like to actually talk about some ghost rituals that I have seen on the internet or I've heard from a lot of people. আচ্ছা, And a few of these rituals are actually from Japan. And one ritual I'd like to talk about would be Oyobi Sagashi, or the thumb game, which is actually quite famous in the youth circles in Japan. And this game involves taking 10 players, and each of these players have to form a circle, and they have to join their thumbs together. Like the left thumb goes around the next person's right thumb, that person's left thumb goes around someone else's right thumb, and it goes on like that until it forms a circle of 10 people. And what Awesome. they do is that they close their eyes and they start
chanting Oyobi Sagashi, the thumb game. That's the meaning of the Japanese name. And in this way, they evoke the ritual to start. They are basically in a trance now. And in this trance, they're transported into a Western style villa where a woman was murdered actually, and her body parts were all severed and scattered around the villa. The police found all their body parts except for the woman's left thumb. And the objective of this ritual or this game is to search for the left thumb. It sounds really simple, but actually, it's quite simple, but Right. actually there are a few dangers. You have a candle, and this candle actually represents your... এটা কি ক্যান্ডেল মানে কি এটাকে একদম জাস্ট মোমবাতির মতোই কিছু একটা থাকে নাকি অন্য কোনো কিছু? No, it's just a candle. শুধু একটাই মোম। আচ্ছা, ওকে। And this candle represents your gateway from the normal world to this haunted spirit world. একটা ওয়ার্ল্ড থেকে আরেকটা ওয়ার্ল্ডে যাওয়ার একটা It's actually মাঝখানে থাকে। yes, it's kind of one way, except it's a reverse one way. মানে এটা একটা হ্যাঁ, মানে এটা মানে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া, মানে আমি বলতে পারি যে মানে একটা ওয়ার্ল্ড যদি আমি চিন্তা করি, সেই ওয়ার্ল্ড থেকে সেই মানে মানে একটা হচ্ছে আলো যেখানে Yes. লাইট আছে, আর একটা হচ্ছে ডার্ক, রাইট? Yes. ওকে। And so this candle will help you search around the villa. And no one actually knows that whether you're searching the villa at nighttime or daytime, because it's actually the spirit world, and spirit world is not like the human world. So, but you still need a candle in case something happens or anything. And with using that candle, you search around the villa for the woman's left thumb. But the thing is that candle, because it's a candle, it's going to go out at any time. And if that candle burns down, that means that you're going to be trapped in that mansion, or I mean that villa forever. So you need to either find the thumb before the candle gets finished, or if you don't find the thumb before the candle gets finished, you need to blow it out so that you can return to the spirit world. I mean the real world. And while you're searching for the thumb, you might feel someone tapping on your shoulder. Do not, under My any circumstances, turn around or look at whatever is tapping you, because that is not anyone. That is just some sort of killer ghost hand or something that will basically murder you. And after দেখতে কেমন আমি একটু জানতে চাই it তারপরে। actually couldn't know. The only thing they know is that they just see a hand, and that's pretty much it. They're dead. Just একটা হাত। Huh. And the thing is, not only do they get murdered, they also take the place of that murdering hand. So they stay in the villa forever, tapping on other people's shoulders and killing them when they turn around. So after you find the thumb, what happens is that whatever wish you had in the past, like, okay, for me, it would be good O-level results, obviously. You will, this one will take some time, but you'll see that your wish has been granted. Like when I gave O-level exams. আচ্ছা, and- তার মানে এই কারণেই মানুষজন খেলে। Yeah, and it's not actually that dangerous as some of the games that people have put on the internet. And some of these games, they seem a bit far-fetched, but when you actually play them, it is quite true. ওকে, সো থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে পার্টিসিপেট করার জন্য এবং এর করে চমৎকার ঘটনা আমাদেরকে শোনানোর জন্য। আপনারা যারা লিখতে চান তারা আমাদেরকে লিখুন www.facebook.com/radio.4 এই অ্যাড্রেসে গিয়ে, এবং আমরা আশা করছি যে কিছুক্ষণ পরে আবারও ফিরে আসবো। তার আগে জানাই যে আজকে যেহেতু ফ্রাইডে দ্য 13th, যারা আজকে জয়েন করেছেন বা যারা জানেন না যে ফ্রাইডে দ্য 13th কি, মানে হোয়াট ইজ ইট অল অ্যাবাউট, আমার মনে হয় যে এটা একটু জানার জন্য আমরা একটা ছোট্ট ক্লিপ প্লে করি, কি তাই না? আমরা মানে হোয়াটস ইট অল অ্যাবাউট যদি আমরা জানতে চাই, মানে অ্যাবাউট দ্য ফ্রাইডে দ্য 13th অ্যান্ড অল দ্যাট, এখানকার যে রিচুয়ালস, মানুষের মধ্যে যে সমস্ত বিলিফ বা মানুষের মধ্যে যে সমস্ত সুপারস্টিশন কাজ করে, সেই জিনিসগুলো কি, সেই জিনিসগুলো নিয়ে আমরা আগেও প্লে করছি, বাট যারা আজকে ফার্স্ট টাইম আমাদেরকে জয়েন করলেন, দে শুড নো হোয়াট ইজ ফ্রাইডে দ্য 13th অ্যান্ড মানে কি কি রিচুয়াল মানুষ করে, কি কি ব্যাপারে মানুষের সন্দেহ আছে, সবকিছু নিয়ে আমাদের ব্রেকের পরে আমরা ফিরে আসবো এবং আমরা সেই সাথে নতুন অতিথিদের নিয়ে চলে আসবো এখানে। সেই পর্যন্ত আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। সো স্টে টিউনড Radio 88 FM and do Furti. Booth FM. The night comes alive with Gramming Phone. Friday the 13th. ফ্রাইডে দ্য 13th বা ব্ল্যাক ফ্রাইডে কি শুধুই কুসংস্কার, নাকি সত্যি দিনটার আলাদা কোনো বিশেষত্ব আছে? গত ফেব্রুয়ারিতেই একটা শুক্রবার কাটালাম আমরা, যেদিন তারিখটা ছিল 13। সবকিছু কি প্রতিদিনের মতোই ঘটেছিল সেদিন, নাকি দিনটি অশুভ ছিল আপনার জন্য? একটু মনে করার চেষ্টা করুন। যদি ধরে নেন যে শুধু একটা ওয়েস্টার্ন সুপারস্টিশন, তাহলে এক্ষুনি মাথা থেকে সব চিন্তা ঝেড়ে ফেলুন। যদি মনে করেন ফ্রাইডে দ্য 13th সম্পর্কে জানা মানে শুধু শুধু টেনশন বাড়ানো, তাহলে শোনা বন্ধ করুন।
আর যদি সত্যি এই দিনটি নিয়ে কোনো কৌতূহল থাকে, শুধু তাহলেই জেনে নিন এই দিনটির খুঁটিনাটি। The interviews. গত মাসে আমরা আপনাদের কাছে জানতে চেয়েছিলাম কে কে বিশ্বাস করেন ফ্রাইডে দ্য 13th অশুভ। কেউ বিষয়টি স্রেফ একটা কুসংস্কার বলে যেমন উড়িয়ে দিয়েছেন, তেমনি কেউ কেউ এদিনে জীবনে ঘটে যাওয়া কিছু নেগেটিভ ঘটনার সাথে দিনটির সাদৃশ্য খুঁজেছেন বা খারাপ কিছু ঘটার জন্য দিনটিকে দায়ী করেছেন। কেউ কেউ জাস্ট অধৈর্য হয়ে অপেক্ষা করেছেন পরবর্তী ঘটনা শোনার জন্য। আমরা আমাদের কাছের কিছু মানুষের কাছে জানতে চেয়েছিলাম এই দিনটি সম্পর্কে। চলুন শুনে আসি তারা কি বলে। ফ্রাইডে দ্য 13th তো একটা হরর ফিল্ম, ওই যে জেসন, ওই জেসনের মুভিটা, তাই না? Friday the 13th, I don't know. আমি আসলে হিস্ট্রিটা জানি না, বাট আমি জাস্ট জানি যে Friday the 13th মানে কোন একটা কুফা আছে ডেফিনেটলি। সো ইয়া, ফ্রাইডে দ্য 13th এটা আবার কি? নর্মালি ফ্রাইডে আমাদের জন্য অনেক অসপিশিয়াস একটা দিন, আমরা অনেক ভালো মনে করি, মঙ্গল মনে করি এই দিনটাকে। কিন্তু যখন 13th এটার সাথে অ্যাড হয়, 13th ফ্রাইডে, তখন কিন্তু খুব ভয়ানক একটা ব্যাপার হয়ে যায়, ভয় লাগে, স্পেশালি বিকজ ব্ল্যাক ফ্রাইডে কিন্তু এখান থেকেই এসেছে, আর 13 ইজ ভেরি আনলাকি নাম্বার। সো সব মিলিয়ে কিন্তু ব্যাপারটা খুবই বলতে পারি ভৌতিক। ফ্রাইডে দ্য 13th তো ব্ল্যাক ফ্রাইডে, না না, এইসব নিয়ে আমি একদমই কথা বলতে পছন্দ করি না। দিস ইজ বেসিক্যালি when Jesus was crucified. জীবনে যে কোনো মুহূর্তে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, কিন্তু এই দিনটিতে কোনো দুর্ঘটনা ঘটা মানেই দিনটিকে দায়ী করা। The history. এবার চলুন জেনে আসি পশ্চিমা পৃথিবী কিভাবে এই দিনটিকে নিয়ে। গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী কোনো মাসের কোনো একটি শুক্রবার যদি 13 তারিখে গিয়ে পড়ে, তাহলে সেটাকে বলা হয় ফ্রাইডে দ্য 13th বা ব্ল্যাক ফ্রাইডে। বলা হয় মধ্যযুগ থেকে এই দিনটিকে সবাই অশুভ হিসেবেই ভেবে থাকে। উদাহরণ হিসেবে প্রথমেই আসে যীশু খ্রিস্টের লাস্ট সাপারের কথা। গুড ফ্রাইডে ঠিক আগের রাতেই মন্ডি থার্সডেতে খাবার টেবিলে উপস্থিত ছিলেন 13 জন ব্যক্তি, যাদের ভেতরে জুডাস ছিলেন পার্টির 13 নম্বর সদস্য। এবং পরের দিন যীশু খ্রিস্টকে কিভাবে ক্রুসিফাই করা হলো তা তো আপনারা সবাই জানেন। বাইবেলে আরো বলা আছে যে এই দিনটিতেই নাকি ইভ অ্যাডামের হাতে নিষিদ্ধ ফলটিও তুলে দিয়েছিলেন। তারপরে যেমন ফ্রাইডে দ্য 13th অক্টোবর 1307 শত নাইট টেম্পলার্সরা ফ্রান্সে কিং ফিলিপ দি ফোর্থ দ্বারা অ্যারেস্টেড হন। এমন আরো অনেক ঘটনাই আপনি খুঁজে পাবেন ইতিহাসে। যেহেতু প্রতিটি তথ্যই সংগ্রহ করা, তাই তাদের সংখ্যা আর নাইবা বাড়ানো। অনেক বিজ্ঞজনদের ফ্রাইডে দ্য 13th বা ব্ল্যাক ফ্রাইডে নিয়ে ধারণা কিন্তু পুরোটাই উল্টা। অনেকেই মনে করেন যে 19th সেঞ্চুরির আগে ফ্রাইডে দ্য 13th বা ব্ল্যাক ফ্রাইডে সম্পর্কে কোনো লিখিত তথ্য নাকি খুঁজেই পাওয়া যায় না। আবার অনেকে মনে করেন এইটি প্যারাস্কেভিডে ক্যাট্রিয়া ফোবিয়া মানে ও মাই গড নামে জাস্ট একটা ফোবিয়া, মানে বুঝছেন তো, একটা ভয়, ফোবিয়া। যেমন ড্যান ব্রাউনের 2003 সালের নভেল দা ভিঞ্চি কোডে, বা জন জে রবিনসনের 1989 যে ওয়ার্কটা ছিল বর্ন ইন ব্লাড, দ্য সিক্রেটস অফ ফ্রিমেসনরি, বা মরিস ড্রুয়নের হিস্টোরিক্যাল যে নভেল সিরিজগুলো আছে দি অ্যাকাস্ট কিংস, এর মতন কিছু বই এই নাইট টেম্পলার্স এবং এই ফ্রাইডে দ্য 13th সুপারস্টিশনটাকে মেলানোর চেষ্টা করেছে। যদিও অনেক এক্সপার্টরাই মনে করেন এই কোরিলেশন গুলো আধুনিক সময় খুঁজে বার করা। এছাড়াও অনেকে মনে করেন যে 1307 সালে প্রকাশিত টমাস ডাব্লিউ লসনের পপুলার যে নভেলটা ছিল ফ্রাইডে দ্য 13th এর কারণেই এই সুপারস্টিশনটা অনেকের মনে ছড়িয়ে পড়েছে। বইটিতে একজন অসৎ ব্রোকার এই সুপারস্টিশনকে কাজে লাগিয়ে ওয়াল স্ট্রিটে একটা প্যানিক সৃষ্টি করে। আমেরিকায় 8% মানুষ ভয়ে রয়েছেন এই দিনটিকে নিয়ে। আচ্ছা, এই দিনটির কোনো সুফল আছে কি? অবশ্যই, দেখি আমরা। Flip side of Friday the 13th. 1993-তে ব্রিটিশ মেডিকেল জার্নালে প্রকাশিত জার্নালের তথ্য অনুযায়ী 13 তারিখের শুক্রবারের জন্য অন্য দিনের চাইতে সড়ক দুর্ঘটনার মতন বিষয়গুলো নাকি বেশি ঘটে। অন্যদিকে 2008 সালে প্রকাশিত ডাচ সেন্টার ফর ইন্স্যুরেন্স স্ট্যাটিস্টিক্স বলছে এই দিন নেদারল্যান্ডে অন্য দিনের চাইতে যেমন অ্যাক্সিডেন্টের সংখ্যা কমে যায়, তেমনি চুরি এবং অগ্নিকাণ্ডের ঘটনাও নাকি কম ঘটে। দিনটিকে অশুভ ভাবার কারণেই অনেকে এই দিনটিতে বাড়ি থেকে বেরোনি না, একটু বেশি সতর্ক থাকেন। ড্রাইভ করলেও সেটাও করেন খুব সাবধানে। এখন নানা মানুষের তো নানা মত থাকেই। Confusion.
অনেকেই মনে করেন নিউমারোলজিতে 12 সংখ্যাটির অর্থ কমপ্লিটনেস। একটু চিন্তা করলেই আপনি পেয়ে যাবেন 12 months of the year, 12 hours of the clock day, the 12 deities of Olympus, 12 tribes of Israel, 12 apostles of Jesus, 12 signs of the zodiac, the 12 years of the Buddhist cycle. অন্যদিকে সংখ্যা 13 মানে কমপ্লিটনেসের উল্টোটা। 13 সংখ্যাটিকে নিয়ে আমরা খুব একটা ঘেটে দেখতে চাই না, কেন 13 মানে খারাপ, অশুভ। এটা কি শুধুই খুব পুরনো একটা সুপারস্টিশন? অদ্ভুত ব্যাপারটা হচ্ছে যে ইটালিতে 13 সংখ্যাটিকে কিন্তু শুভ করে দেখা হয়, সেখানে বরং অশুভ ধরা হয় ফ্রাইডে দ্য 17th কে। গ্রিকরা মনে করে টিউসডে দ্য 13th হচ্ছে অশুভ। দিনটির উপরে এরিস অর্থাৎ দ্য গড অফ ওয়ার এর প্রভাবের কারণেই এমনটি মনে করা হয়। সুতরাং ভয়ের কিছু নাই। অনেক ধর্মে অনেক দেশেই 13 কিন্তু একটা গুরুত্বপূর্ণ সংখ্যা। ম্যাথামেটিক্সে 13 6th প্রাইম নাম্বার এবং একটি হ্যাপি নাম্বার। চীন এবং কোরিয়ার নাম্বার হিসেবে 7কে বাই দ্য ওয়ে অশুভ ধরা হয়। আমি আবার রিপিট করছি, 7কে কিন্তু অশুভ ধরা হয় চীন এবং কোরিয়াতে। সবশেষে স্বস্তি দিতে টেলর সুইফটের এমটিভি ইন্টারভিউতে বলা কথাগুলো জানিয়ে দিচ্ছি আপনাদের। ফেব্রুয়ারি ফ্রাইডে দ্য 13th আপনাদের পাঠানো অনেকের মেসেজ ছিল গায়িকা টেলর সুইফটের মতোই। I was born on the 13th. I turned 13 on Friday the 13th. My first album went solo in 13 weeks. My first #1 song had a 13-second intro. কি করা যাবে, কি করা যাবে না, ফ্রাইডে দ্য 13th কে বলা হয় দ্য মোস্ট ওয়াইড স্প্রেড সুপারস্টিশন। আর সে কারণে যে কোনো নতুন ব্যবসা শুরুর জন্য এই দিনটিকে বেসিক্যালি অমঙ্গলজনক বলেই ধরা হয়। অনেকে দূরের যাত্রা বাতিল করে দেন এই দিন। কিছু কিছু নিষেধাজ্ঞা বেশ অদ্ভুত ধরনের, যেমন এই দিন অনেকেই ঘরের ভেতরে ছাতা মেলতে নিষেধ করেন। ঘরের ভেতরে ছাতা, হ্যাঁ। বড় ধরনের সারপ্রাইজ এড়িয়ে চলতে পরামর্শ দেন। ওকে, সারপ্রাইজ। চাঁদের নিচে কাউকে কোনো কথা দেওয়া থেকে বিরত থাকতে বলেন কেউ কেউ। আর কেউ নন, স্বয়ং শেক্সপিয়ার বলেছেন, ও সোয়ার নট বাই দ্য মুন, দি ইনকনসিস্টেন্ট মুন, that monthly changes in her circle orb, lest that thy love prove likewise variable, বলেছেন জুলিয়েট ক্যাপুলেট ইন শেক্সপিয়ার্স মোস্ট ফেমাস ট্র্যাজেডি। বুঝছেন তো কোনটা? বন্ধু বান্ধব নিয়ে খাবার খেতে যাচ্ছেন, খুব ভালো কথা। অতিথি সংখ্যাটা 13 বা 13 কম অনেকে বলেন রাখতে আর কি এই দিনে। অনেকে আবার বলেন যে এই দিনে নাকি আয়না ঢেকে রাখতে হয়। আবার অনেকে বলেন যে এই দিনে কোনো মাছের প্রচলিত নাম মুখে নাকি আনতে নেই। যেমন ধরুন ইলিশ মাছ না বলে আপনি যদি এখন টেনিউলোসা ইলিশা বলেন, মানে যেটা হচ্ছে কি বেসিক্যালি ইলিশ মাছের বৈজ্ঞানিক নাম, তাহলে হয়তো ঠিকঠাক থাকবে আর কি। অনেকে রাতে শোবার সময় যে পাশ হয়ে শোন উঠতে চান সেই পাশ দিয়ে। বিশেষ করে দেয়ালের দিকে ফিরে ঘুম ভাঙলে ধরা হয় নাকি ব্যাড লাক। এমন আরো অনেক কিছু ভাবেন পশ্চিমা দেশের মানুষেরা। কি ভাবছেন? ভাবছেন না যে জাতি হিসেবে অ্যাকচুয়ালি বাঙালিরা অনেক কম কুসংস্কারাচ্ছন্ন? সত্যিই তাই। ধরে নিতে পারেন যে ফ্রাইডে দ্য 13th জাস্ট একটা সুসংস্কার, এটা একটি ফোবিয়া। যাই ভাবেন না কেন, পরামর্শ একটাই, এই দিন নিয়ে খুব একটা বেশি ভাবতে যাবেন না, কারণ আপনার ইচ্ছা শক্তি, আপনার চিন্তা শক্তি, আপনার বিশ্বাস এসবের চেয়ে অনেক বেশি পাওয়ারফুল। Bhoot FM. The night comes alive with Graminphone. শুধু একটা জিনিস বলবো, সেটা হচ্ছে ভূত এফএম শুরু হয়েছিল 13th এবং ভূত এফএম আজকে 7 বছর পার করেছে। আজকে অক্টোবরের আরো একটা 13th এবং আমরা অগস্টের 13th শুরু করেছিলাম। তো যাই হোক, এই ফ্রাইডে দ্য 13th নিয়ে কে কি ভাবছেন, কে কি বললো, এটা সম্পূর্ণ আপনার নিজের ব্যাপার। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা আরো ঘটনা যেতে পারি। আমার কাছে এই মুহূর্তে আমার সাথে আছেন আবারও বাবু ভাই, বলছিলেন যেটা যে দেশের বাইরে বলবেন, দেশের বাইরে একটা ঘটনা বলবেন, তো আমরা সেই ঘটনাটা শুনে আসি। আমাদের সঙ্গে আরো একজন অতিথি এই মুহূর্তে উপস্থিত আছেন, তার কাছেও আমরা যাব। এবং একইভাবে আমাদের সঙ্গে আরো একজন অতিথি আছেন যিনি একটা টি স্টেটের, যে আপনারা অনেকবার বলেন যে টি স্টেটের ঘটনা শুনতে চাই, চা বাগানের ঘটনা আমরা শুনবো একটা। এবং এরকম আরো মজার এবং অনেক ভয়ঙ্কর ঘটনা আপনার জন্য আছে। সুতরাং সেটা যদি আপনি জানতে চান বা শুনতে চান তাহলে আপনাকে শেষ পর্যন্ত থাকতে হবে। আমরা চলে যাচ্ছি বাবু ভাইয়ের দ্বিতীয় ঘটনায়। ওকে রাসেল ভাই, থ্যাংক ইউ। এই কাহিনীটা হচ্ছে জেসনের কাহিনী। জেসন
তখন যখন কাহিনীটা আমার কাছে শেয়ার করে তখন সে ফ্লোরিডায় থাকতো, বাট সে এসেছিল আইডাহো থেকে, আমেরিকার আইডাহো স্টেট। যাই হোক, যেহেতু আপনি ফ্রাইডে দ্য 13 বা হ্যালোউইন এরকম সম্বন্ধে বলছেন, তো এই কাহিনীটার সাথে হ্যালোউইনের একটা সম্পৃক্ততা আছে, এর জন্য বলছি আর কি। Okay. সো জেসনরা যখন টিনেজ ছিল, when they were like 15 or 16 years old, 15-16 বছর বয়স যখন ছিল তখনকার কাহিনী, ওরা ফ্রেন্ডরা এই হ্যালোউইন জিনিসটা নিয়ে বেশ অ্যাকচুয়ালি Excited ছিল। ছিল। আমেরিকাতে এখন এক্সাইটেড হয়, ইভেন আমি যখন ছিলাম তখন এখন সব জায়গাতে এক্সাইটেড। এক্সাইটমেন্টটা কাজ করে, বাট অ্যাকচুয়ালি ওখানকার এক্সাইটমেন্ট এখানকার এক্সাইটমেন্টের থেকে কিছুটা ডিফারেন্ট রাসেল ভাই, বিকজ আমরা এখানে যেটা করি আমরা কিন্তু জাস্ট ফান করি, ঠিক আছে? মানে আমাদের হ্যালোউইনে এখন অনেক পার্টি হচ্ছে, মানুষ কস্টিউম পরছে, সাজছে এন্ড স্টাফ লাইক দ্যাট। তো কস্টিউমের বাইরেও অনেকে আছে বিলিভ করে যে রিচুয়াল থাকে, রিচুয়াল থাকে, রাইট। অনেকে বিলিভ করে যে আসলেই আপনার এই অশরীরী বা কিছু পিশাচ বা কিছু এরকম আসবে পৃথিবীতে, এরকম অনেকে বিশ্বাস করে। সো জেসন ওয়াজ ওয়ান অফ দেম বিলিভার্স, এরকম কিছু বিশ্বাস করতো আর কি। এবং অনেকে আছে অনেক রকম রিচুয়াল করে, অনেকে আপনার দেখা যাচ্ছে যে একটা আপনার সেমিটারিতে যে রাত কাটাচ্ছে, থিংস লাইক দ্যাট। আমরা তো যেটা করছি যে পার্টি করছি, বাট ইটস নট পার্টি। ওরা জিনিসটাকে একটু মানে সেই রকম আরো সিরিয়াসলি নিচ্ছে এবং সেরকম জিনিসের প্রতি আগ্রহ ফিল করছে। রাইট। ওয়েল, জেসনের কথা বলি, ও এবং ওরা এরকম 3 জন ফ্রেন্ড, তারা ডিসাইড করে যে তারা এক হ্যালোউইনে রাতের বেলা যে তারা কোথাও এরকম রাত কাটাবে এবং সেখানে তারা দেখবে যে কি কাহিনী। তো এখানে রাত কাটাতে যায়, ওদের ওখানে ওই এলাকায় একটা বার্ন ছিল আর কি, মানে একটা ঘোড়ার ফার্ম ছিল, সেখানে একটা বার্ন মানে আস্তাবল ছিল, এবং সেই আস্তাবলটা আপনার একসময় আগুন লেগে উড়ে যায়। তো ওখানে অনেকে বলে যে ওখানে নাকি একজন শত্রুতা করে আগুন দিয়েছিল আরেকজনের বার্নে। হ্যাঁ, আচ্ছা। তো যখন সে এটা পোড়ায় তখন নাকি কোনো কারণে সে পালাতে পারেনি আর কি, তার পাও বেঁধে যায় এবং সে আগুনে পড়ে মারা যায়। এরপর নাকি অনেকেই ওই জায়গায় গেলেই এরকম দেখতো আর কি, সে মানুষটাকে মানে গভীর রাতে কেউ হেঁটে যাচ্ছে বা গাড়ি নিয়ে যাচ্ছে আশপাশ থেকে, হঠাৎ দেখতো যে ওই রাস্তা দিয়ে হঠাৎ একটা মানুষ হেল্প পুরো আগুনে পুড়ছে এবং দৌড়াচ্ছে, তার আশেপাশে অনেক আগুন, মানে আপনার ঘোড়ার ফার্মের আগুন, মানে পুরো সিনটাই নাকি তার সামনে প্লে হতো, অনেকের সামনে। আচ্ছা। তো ওই জায়গাটার কাহিনী শুনে জেসন আগ্রহী হয় যে ওরা 3 জন ফ্রেন্ড ওখানে রাত কাটাবে আর কি যায়। তো ওরা ওখানে যায়, যে হ্যালোউইনের রাত্রে ওইটা ও যেখানে থাকতো সেই জায়গাটা পুরোপুরি একটা মানে ইট ওয়াজ লাইক আরবান এরিয়া, মানে পুরোপুরি শহরে না। তো ওখানে যে রাতের বেলা ওরা বসে মানে ওই বাসাটার মধ্যে ট্রেসপ্যাসিং ছিল, মর্নিং ছিল যে নো ট্রেসপ্যাস। ওখানে যেটা হয় আমরা ওইটা করেছি যে নো ট্রেসপ্যাসিং এলাকায় ঢুকে গিয়েছি একটা, তো ওরাও ঢুকে যায় আর কি। হ্যালোউইনের রাতে মানুষ বাধারও কম করে, ওই জায়গায় লোকাল শেরিফও খুব একটা মানে অ্যাক্টিভ ওই সময় থাকে না, মানে ছেলেপেলের জন্য অনেকটা ছাড় দিয়ে দেয়, কারণ ট্রিক অর ট্রিট করে কিডসরা। তো ওরা ওখানে যে বসে বেশ কিছুটা সময় পার করে, এবং ওদের মধ্যে একটা মানে অ্যাকচুয়ালি এরকম একটা আসে যে আমরা একটা লেটস ডু সামথিং লাইক অ্যান আউইজি বোর্ড টাইপের কিছু একটা করি। যেমন আপনার অনেকে কিন্তু যেটাকে আউইজি বোর্ডকে আমাদের দেশে ওইজা বোর্ড বলে জিনিসটাকে, যেটা আউইজি বোর্ড নিয়ে মানে একটা স্পিরিট কল করি বা সামথিং লাইক দ্যাট। তো ওরা এরকম একটা প্ল্যানিং করে একটা এরকম বোর্ড টাইপের বের করে মাঝখানে কিন্তু বলে রাখা ভালো যে যারাই এই বোর্ড নিয়ে আমাদের দেশে চর্চা করছেন বা আমাদের পার্শ্ববর্তী দেশে অনেক আমাদের শ্রোতা আছেন যারা চেষ্টা করছেন আউইজি বোর্ড নিয়ে প্র্যাকটিস করার, ইউ শুড গিভ ইট আপ। এটা একটা রিচুয়াল হলেও এটাকে আপনি যত সুপারস্টিশন বলেন যাই বলেন, সামথিং ব্যাড উইল কাম আপ অন ইউ। হয় কিন্তু মানে ইফ ইউ ডোন্ট হ্যাভ দ্য প্রিপারেশন, মানে আপনি অ্যাকচুয়ালি ইউ আর কলিং দ্য ডেভিল, আপনি নিজে ডেভিল কল করে আনছেন। যে কোনো রিচুয়ালে কিন্তু আপনি নিজেই একটা ডেভিলকে কল করে নিয়ে আসছেন। সো ইউ আর বেসিক্যালি গিভিং এন অ্যাক্সেস টু ডেভিল টু গেট টু ইউ। আচ্ছা, এরকম একটা কাহিনী কিন্তু হয়। এই জন্য আউইজি বোর্ডের আমি এই কাহিনীটা বলছি আর কি। তো ওরা একটা আউইজি বোর্ড নিয়ে ওখানে বসে রাসেল ভাই, মানে অ্যাকর্ডিং টু জেসনের বর্ণনা অনুযায়ী ওই সময়টা ছিল ঠিক শীত আসার আগে, হারভেস্ট টাইম, হ্যালোউইন তো হারভেস্ট টাইমেই হয়। হ্যাঁ, তো বেশ কুয়াশা টাইপের পড়ে গেছে। সেই বার্ন যে ছিল, মানে পড়ে যাওয়া যে বার্নটা, ওই জায়গাটা একটা মানে ভাঙা একটা রুইন টাইপের একটা জায়গাতে পরিণত। কিন্তু এখনো ওখানে ছাদ আছে আর কি, মানে টিনের একটা মানে আস্তাবল টিন বা কিছু দিয়ে তৈরি ছাদ আছে। তো ওরা 3 জন ওখানে যে বসে আপনার একটা ছোট খড়কুটা দিয়ে আগুনের মতো জ্বালায় ওখানে কাঠটার দিয়ে, মানে বেশ একটা করার জন্য। এবং ওরা এক পর্যায়ে মানে রাত যখন গভীর হয়ে যায়, মধ্যরাতের পরে তারা ওই রিচুয়াল প্রম্পট করা শুরু করে যে আপনার ওই আত্মাকে ডাকার জন্য। সো আমি নামটা ভুলে গেছি, কিছু একটা নাম ছিল ওই ভদ্রলোকে যে পড়ে গিয়েছিল। ওরা ওই নাম ধরে ওদের মতো রিচুয়াল পারফর্ম করতে থাকে। অনেকক্ষণ হয়, কোন রকমের রেসপন্স নাই, কিছু আসে না। তো ওরা বলে যে ম্যান দিস ইজ কিছুই হচ্ছে না, এটা আসলে এটা কিছু না, বসা। ওরা যখন জিনিসটা ছেড়ে দেয়, মানে ওদের মানে যখন ধৈর্য ছেড়ে দেয়, তখন দেখা যাচ্ছে প্রচন্ড দমকা বাতাস আসে, কয়েকটা দমকা বাতাস, এবং ওদের যে আগুনটা বেসিক্যালি নিভে যায়। আগুনটা নিভে যাওয়ার পরে ওরা দেখে যে ওই যে ওরা আগুন জ্বালাইছিল ওইটা জাস্ট একটু মানে আপনার জ্বলছে, বাতাস লেগে জ্বলে উঠছে, তখন একটু দেখা যাচ্ছে। এই সময় ওরা মানে পায় যে ওদের ওখান থেকে একটা ঘোড়ার খুরের আওয়াজ, মানে ঘোড়া যেরকম পা ট্যাপ করতে থাকে মাটিতে, নিঃশ্বাস ছাড়ে,
হ্যাঁ মানে এই ধরনের একটা শব্দ পায়, তাকায় দেখে যে দূরে একটা চোখ জ্বলছে, মানে এক জোড়া চোখ, এবং মানে ঘর 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 শব্দ আসছে ঘোড়ার মতো। আচ্ছা। এবং ওরা খুবই ভয় পায়, মানে যে কি মানে ব্যাপারটা কি, একটা ঘোড়া তো এখানে আসার কথাই না, কারণ আশেপাশে কোনো বার্ন নেই। এবং কিছুক্ষণের মধ্যেই ওরা দেখে ঠিক যেখানে চোখ দেখছিল সেখানে না, তাদের সামনে উঠানের মধ্যে একটা টকবগে ঘোড়া টাইপের বেশ ভালো আকৃতির একটা বার্ডওয়াইজার হর্স, বোঝা যাচ্ছে সেটা ছায়াতে, ওখানে চলে আসছে এবং বারবার নিঃশ্বাস ফেলছে, এবং আশ্চর্যের ব্যাপার ঘোড়াটার চোখ জ্বলছে। আচ্ছা। এবং মানে মানে খুবই একটা ভয়ানক জিনিস। এবং তারপরে দেখে ঘোড়াটা দৌড় দিয়ে সামনে চলে গেল ওই যে দরজার কাছে, মানে ওই ওখানে ঢোকার যে পথটা সেখানে চলে গেল, এবং সেখান থেকে কিছুক্ষণ পরেই একটা মানুষের খুব বেচানো গলায় ডাক টাইপের আর কি, মানুষ যদি খুব কষ্টের গলায় ডাকতে থাকে, এবং এই পর্যায়ে বলতেছে যে আমাকে সাহায্য করো না, এখান থেকে চলে যাও, এরকম করে বলতেছে। ওরা তিনজন বয়স কম ছিল, তাদের সাহস ছিল না, তারা পড়িমুড়ি করে দৌড়ে ওখান থেকে বের হয়ে যায় এবং বের হয়ে ছুটতে থাকে, এবং যতক্ষণ পর্যন্ত ওরা ওই ঘোড়ার শব্দ অনেকক্ষণ পর্যন্ত ঘোড়ার শব্দতে পেছনে আসে। এবং তারপরে জেসন আমাকে যেটা বলে পরে যে অ্যাকচুয়ালি আই ডোন্ট নো জিনিসটা কি, বাট আমার বিশ্বাস যে এটা নট বিকজ অফ জাস্ট হ্যালোউইন এরকম কিছু হয়েছে, বাট আমরা উই হ্যাভ ডান সামথিং ভেরি রং, Okay. অবভিয়াসলি। আর এটার পিছিয়ে আমার পয়েন্টটা যেটা ছিল রাসেল ভাই, যে এই যে পারফরমেন্স, আমি আওয়াইজি বোর্ড নিয়ে একটা মানুষকে সাবধান করলাম যে এটা হচ্ছে বেসিক্যালি মানুষ কিন্তু অনেকেই করে আউট অফ কিউরিয়াসিটি এন্ড স্টাফ লাইক দ্যাট। আমার মনে হয় এটা ঠিক করা ঠিক না, আমি না, সবসময় নিষেধ করি। আউট অফ কিউরিয়াসিটি। এখানে আরেকটা জিনিস আমি কি ছোট্ট হ্যাঁ, করে sure. একটু বলি, যেহেতু ওইজা বোর্ডের কথা আপনি বললেনই, সেটা হচ্ছে যে আমি অনেকের কমেন্টও দেখছি, অনেকে মনে করছেন যে ফ্রাইডে দ্য 13 যেটা, জি। এই ফ্রাইডে দ্য 13 যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো আমরা বলছি না, না না অবশ্যই আমরা কিন্তু উল্টোটা বলছি। আমরা বলছি যে বাংলাদেশের চাইতে কুসংস্কার মানে বাইরের দেশগুলোতে কম না, বরং এই ব্যাপারটা নিয়ে অনেক বেশি। বাংলাদেশে আমরা এরকম কোনো ব্যাপার নিয়ে আমরা লাফালাফি করি না, বা ফ্রাইডে 13 নিয়ে আমাদের কোনো ধরনের কোনো মাথা ব্যথাই নাই, কিন্তু পশ্চিমা দেশগুলোতে এরকম মনে করে, সেটা আমরা আপনাদের বললাম। বাংলাদেশে কেউ এরকম মনে করেন মনে বা করেন আমরা না। কেউ মনে করেন এরকম কিন্তু বলিনি। জিনিসটা অনেকে বাবা না, অনেকে আবার ভুল বুঝছেন, এই জন্য আমি বললাম আর কি, যে অনেকে মনে করছেন যেটা আমরা মনে করি না, এটা আমরা মনে করি না। বাংলাদেশে এই ধরনের কোনো সমস্যা নাই এখন আমাদের পর্যন্ত। আমাদের বাংলাদেশের বা আমাদের বাঙালি সমাজে কুসংস্কারের মাত্রা কিন্তু অ্যাকচুয়ালি অনেক কম। আমার কাছে তাই মনে হয় অনেক কম। এই যে মানে এবং এবং অনেকেই যে সমস্ত বলছেন যে যে সমস্ত তথ্যগুলো এখানে দেয়া হয়েছে, সেই তথ্যগুলো ওনারা বিশ্বাস করেন। এটা এটা- এটা এটা সত্য না ভুল, না মিথ্যা না ভুল, এটা আমি আপনি বলতে পারি, বাট ওনারা এটা বিশ্বাস করেন। খুব অদ্ভুত ব্যাপার কিন্তু। হ্যাঁ হ্যাঁ সেটাই। হ্যাঁ, এবং এবং কত মানুষ সেটা মানে কোনো কারণ ছাড়াই বিশ্বাস করছেন, সেটাই আমাদের খুব অবাক করে যে কেন এরকম একটা ভয় অ্যাকচুয়ালি ছোট হ্যাঁ। কাল থেকে ঢুকিয়ে দেওয়া ওদের মধ্যে। এটা আসলে হ্যাঁ। কালচারের একটা পার্ট, আমার মনে হয় কালচারের একটা পার্ট। যেমন আমাদের দেশে কিছু কুসংস্কার আছে, যেমন রাতের বেলা দোকানে যে চুন কিনতে চাইলে আপনাকে চুন দেবে না, হ্যাঁ, সেগুলো সুই আছে। দেবে না, Right, কালো সুতা right, দেবে right, না, right. এগুলো কিন্তু দেবে না আপনাকে রাতের Right. বেলা। এবং 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 আপনারা সব মানে এই যে ক্লিপটা আমরা প্লে করলাম, সেই ক্লিপে ঠিক আপনার ফ্লিপ সাইড অর্থাৎ উল্টোটাও দেখেছেন, যে উল্টো যে সমস্ত বিশ্বাসগুলো আছে সেগুলোও দেখেছেন। বরং অনেক জায়গায় দেখা গেছে যে এই দিনে অ্যাক্সিডেন্ট কম হয়, জি। বাসায় আগুন লাগা কম হয়, কারণ মানুষজন মানে অশুভ মনে করে, অথচ অশুভ ব্যাপারগুলোই ঘটেই না, এরকম ব্যাপারই বেশি এরকম ব্যাপারই বেশি হয়, তারপরেও মানুষ বিশ্বাস করে। এবং যারা 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 কুসংস্কারাচ্ছন্ন মানুষ বা যারা কুসংস্কার বিশ্বাস করেন, তাদেরকে কোনোভাবে থামানো সম্ভব না আমার মনে হয়। সেটাই। তো যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে যে আপনি যেটা বলছেন যে ওয়েজা বোর্ডের আসলেই বাবা এটা এটা আমার মনে হয় যে উচিত না। অবশ্যই না। ম্যাজিক একটা ব্যাপার বলে, অবশ্যই। ম্যাজিকে একটা জিনিস নিয়ে আসাটা যতটা সহজ, সেই জিনিসটাকে আবার ফেরত পাঠানো বা ফিরিয়ে নিয়ে আসাটা খুব কঠিন। খুবই কঠিন। তো ওয়াইজা বোর্ড দিয়ে আমরা কোনো এক্সপেরিমেন্ট করতে গিয়ে ভুল টুল যদি কিছু বলে ব্ল্যাক ম্যাজিক বা অনেক কিছু তো আছে, হ্যাঁ এরকম অবশ্যই। অনেক কিছু তো আছে, হঠাৎ করে যদি কোনো স্পিরিট বা কোনো কিছু আসলেই, আমি জি। জানি না যে হয় কিনা, আচ্ছা যদি হয় জি, তারপর সেটা হ্যান্ডেল করবেন কিভাবে? সেটা অ্যাকচুয়ালি কি আউইজি বোর্ড দিয়ে মানুষ ডাকতে চায় হচ্ছে স্পিরিট, হুম। বাট অ্যাকচুয়ালি কোনো স্পিরিট আসে না। যেটা আসে সেটা হচ্ছে আপনার ব্যাড থিং, জিন, রাইট। ডিমন যেটাকে ওরা বলে, হ্যাঁ ডিমন বা আমরা বলি জিন, জি। সেটাই আসে। এবং এসে সে কিন্তু যায় না, বিকজ হি ইজ কল্ড ইন। আমি সেটাই বলছি। এবং বিদেশে কিন্তু আপনি শুনবেন, এটা একটা মিথ বলা হয়, এটা আপনার রোমানিয়াতে বেশি আছে, পরবর্তীতে এটা পশ্চিমা ওয়েস্টার্ন মানে আমেরিকাতেও ছড়ায় গেছে, যে ভ্যাম্পিয়ার্স ডাজন্ট কাম সেলফ, ইউ হ্যাভ টু ইনভাইট ভ্যাম্পিয়ার্স। ইউ হ্যাভ টু ইনভাইট। এটা কিন্তু রোমানিয়ান পুরান মিথ থেকে আসে। জাস্ট লাইক দ্যাট ভ্যাম্পিয়ার ইজ কাইন্ড অফ এ ডিমন। আরো অনেক কিছু আছে এরকম আছে না, যে হ্যাঁ, অবশ্যই। এগুলো আমরা না বলে নাম টাম কোনো কিছু বলছে, এগুলো থাকে না যে 3 বার বললে চলে আসবে, চলে আসবে, হ্যাঁ। আর অনেক কিছু আছে এরকম 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 অনেক কিছু আছে। এবং মূল ব্যাপার
ব্যাপারটা হচ্ছে যেই খারাপ জিনিসটাকে আপনি ডেকে নিয়ে আসছেন, দেখে নিয়ে আসছি। মানে খারাপ জিনিস তো আপনি ডেভিল তো বিশ্বাস করতেই হবে আপনাকে। আপনি ইফ ইউ আর এ বিলিভার অবশ্যই আপনাকে মানে গুড এন্ড ব্যাড দুইটাকেই বিশ্বাস করতে হবে। ব্যাড ইজ ব্যাড, খারাপ খারাপ, ভালো জিনিস ভালো। সো খারাপ জিনিসটাকে আমরা ডেকে না নিয়ে আসি, কারণ খারাপের কাজই সব খারাপ। সেটাই আমার মনে হয় যে ব্ল্যাক ম্যাজিক, তারপরে হচ্ছে এই যে ওয়েসাবুড নিয়ে এরকম ধরনের এক্সপেরিমেন্ট, তারপরে এগুলো জিনিস থেকে যত বেশি দূরে থাকা যায় তত বেশি ভালো। না, আমার এটা মনে হয়। অ্যাকচুয়ালি বলার একটা কারণ আছে রাসেল ভাই, বিকজ অনেকেই আমাকে মেসেজ করেন এবং জিজ্ঞেস করেন, বাবু ভাই হোয়াট ইজ অ্যাবাউট আউইজি বোর্ড, মানে ওইজা বোর্ড জিনিসটা কি, এটা করতে চায় এবং তারা একদম, আগ্রহ জানতে চায় যে কিভাবে কাজ করে এটা নিয়ে। শুনে আমি সবচেয়ে অবাক হই যে প্রচুর মানুষের আগ্রহ এটা নিয়ে, শুধু না ব্ল্যাক ম্যাজিক নিয়ে Black অনেকের magic আগ্রহ নিয়ে রয়েছে। অনেকেই প্রশ্ন করছেন। মানে উইচ ইজ ভেরি ডেঞ্জারাস Very dangerous thing. এন্ড মানে আমার কাছে মনে হয় যে এটা উচিত না, আমাদের না। ধর্মীয় ভাবেও ধর্মীয় ভাবে তো অবশ্যই উচিত একদম, না। এন্ড একদম। হাউ লং ইউল লিভ, মানুষের সেটাই, হায়াত কতদিন বেঁচে আছে মানুষ। সেটাই। আর একটা ছোট কাহিনী রাসেল ভাই বলতে চাই, এটা হচ্ছে আউট অফ দিস সাসপিশনের বাইরে আর কি একটা কাহিনী বলবো। আমার মনে হয় খুব তাড়াতাড়ি তাহলে আমরা বসে আচ্ছা, এটা ছোট ছোট কাহিনী। আসলে হ্যাঁ এরকম মানে এটা হচ্ছে খুবই মানে এই কাহিনীটা আমি কখনো বলবো কিনা আমি চিন্তা করছিলাম একবার, বাট আজকে চিন্তা করলাম আচ্ছা বলা যায়, অনেকদিন আগের ঘটনা। আচ্ছা তখন ওই সময় আমার আম্মু আর কি উনি ই করতেন আর কি, আম্মা এখনো করেন, মানে একটু মানে ধর্মীয় শিক্ষা টিক্ষা দেয় মহিলাদের আর কি। তো উনি এক জায়গায় এরকম শিক্ষা দিতে গিয়েছিলেন। তো উনি যখন আসছেন তখন ওখানকার আমাদের যে নানি ছিলেন উনি বললেন যে একজন মহিলা দেখছে, একজন মহিলা ওনাকে পাগলি বলে ডাকে অনেকে। আচ্ছা তো বলতেছে যে পাগলি রাত হয়ে গেছে, তুমি একটু এগিয়ে দিয়ে আসো। আমার আম্মুর নাম ধরে বলছে, বলে আচ্ছা ঠিক আছে। তো আমার আম্মু ওনাকে নিয়ে রাতের বেলা রিক্সা করে আসছে, বেশ দূর থেকে, পুরান ঢাকার একটা অঞ্চল থেকে। আসার পর বাসায় আসলেন, আসার পর আমার আম্মু তাকে বলতেছে যে পাগলি এই যে আমাকে ডাক দিছে, বলে এদিকে আসো। ডাকার পর বলতেছে এই যে আমার ছেলে, ওকে অনেক ছোট দেখছিল না? বলে হ্যাঁ দেখছি, ছোট দেখছি, তো এখন তো বড় হয়ে গেছে মাশাআল্লাহ। বলে দেখো ওর সাথে পরে আমার বললো সালাম দাও, আমি সালাম দিলাম। দেওয়ার পরে ওনাকে যখন চলে যাচ্ছে আম্মা তাকে চাচ্ছে রিক্সা ভাড়া দিয়ে দিতে, যে তুমি রাতে আসছে রিক্সা। তখন তিনি আম্মাকে বলতেছে না আমার রিক্সা ভাড়া লাগবে না, আমি উড়াল দিয়ে চলে যাবো, আমার কি রিক্সা ভাড়া দিন, ধরেন নেবো না। সে নিবেই না। ওনাকে দেখে যে খুব আর্থিক অবস্থা সচ্ছল বা অনেক কিছু মনে হয় সেরকম না, কারণ উনি বলছে আমি উড়াল দিয়ে চলে যাবো, আমার রিক্সা ভাড়া লাগবে না। আম্মু মনে করছে যে একটু পাগল টাইপের মানুষ। আচ্ছা হ্যাঁ, তারপর চলে গেছে। হ্যাঁ তো কাহিনী শেষ। 2-3 দিন পরে আম্মু ওই নানির সাথে দেখা হয়েছে, আবার বলতেছে যে আম্মা কাল ওই দিন তো এরকম আসছিল, তো ওকে তো আমি রিক্সা ভাড়া দিতে দিলাম, ও নিল না। তখন নানি বলতেছে ওর কি রিক্সা ভাড়া লাগে নাকি, তুমি কাকে রিক্সা ভাড়া দাও, ও কি মানুষ নাকি? জিনিসটা আমি বুঝতে পেরেছি, এবং যখন আপনি উড়াল দেওয়ার কথা বলছেন তখন আমি বুঝতে পারছি যে এরকম করে কিছু হবে। হ্যাঁ, এবং মানে সত্যি কথা বলতে আমার কিন্তু আবার গুজবাম্প হচ্ছে। হ্যাঁ হ্যাঁ স্বাভাবিক, হ্যাঁ, মানে- স্বাভাবিক। মানে যারা এই জিনিসটা যারা মানে যারা ফেস করেন তাদের জি। জন্য ব্যাপারটা খুবই অন্যরকম। এটা জি। মানে এটা নিয়ে কোনো সন্দেহ নেই আর কি। সেটাই আসলে। থ্যাংক ইউ সো মাচ বাবু ভাই, থ্যাংকস ফর কামিং অ্যান্ড থ্যাংকস ফর এভরিথিং। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে, তবে তার আগে আমরা কিছু অফকোর্স আপনারা যারা লিখেছেন যা কিছু সেগুলো একটু পড়ে শোনাবো। তো আমাদের এখানে এসে ভালো স্টোরি শুনতে চাই লিখেছেন রয় পলাশ। আমরাও চাই ভালো স্টোরি, আমরা চাই আপনারা দারুণ দারুণ সব ঘটনা পাঠান মানে অফকোর্স। এবং আমাদের আহসান সৈকত আমাদের লিখেছেন যে রাসেল ভাই আজকের ঘটনাগুলো অনেক ভালো, থ্যাংক ইউ ভেরি মাচ। এমডি আলামিন আমাদের লিখেছেন যাত্রাবাড়ি থেকে তিনি শুনছেন, এবং আমাদেরকে দেখতে পাচ্ছি তানজিল জিসান লিখেছেন, এবং আমাদেরকে দেখতে পাচ্ছি যে তিনি বলছেন যে তিনি লিখেছেন আমাদেরকে, এবং আমাদেরকে দেখতে পাচ্ছি এছাড়াও আশরাফুর মোহাম্মদ অ্যাশ লিখেছেন, এছাড়াও লিখেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি মেহেদি ধোনি, এছাড়াও রাশিদুর জামান আমাদেরকে লিখেছেন দেখতে পাচ্ছি সিঙ্গার MH জয়, এবং আমাদেরকে দেখতে পাচ্ছি এছাড়াও আরো অনেকেই লিখছেন। তো আমরা একটা ঘটনা যাব, এবং এটা একেবারে গ্রামের ঘটনা, সেই ঘটনাটা যাচ্ছি, এবং এরপরে আমরা শুনবো চা বাগানের ঘটনা, রাইট? তো আমরা একটা গ্রামের ঘটনায় চলে যাচ্ছি এই মুহূর্তে। আমাদের সঙ্গে একজন অতিথি আছেন, আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাবো। আমার নাম দীপু, আমি মিরপুর শেরপাড়া থেকে এসেছি। জি। ঘটনাটা আমার বাবাকে নিয়ে, জি। এবং এটা 80-র দশকের ঘটনা। আমি তখন অনেক ছোট। আমি, আমার মা এবং আমার ভাই বোন সবাই মিলে আমার নানা বাড়ি গিয়েছিলাম, এবং বাবা সাধারণত আমাদেরকে আগে নানা বাড়ি পাঠিয়ে তারপরে মানে 2-1 দিন পরে যায় আর কি। জি। মানে এই ঘটনার দিনও ঠিক সেরকমই একটা ব্যাপার ছিল। আচ্ছা। আমরা আগেই চলে গিয়েছি আমার নানা বাড়ি। জি।
বাবা 2-3 দিন পরে মানে গিয়েছেন। কিন্তু সেই দিন যাওয়ার সময় একটা ঘটনা ঘটে যায়। জি। এমন ঘটনাটা এমন যে আমি একটু বলে রাখি যে আমার নানা বাড়ির নাম মেলান্দ থানার হাজরাবাড়ি গ্রামে। জি। এবং ওখানে হাজরাবাড়িতে যেতে হলে মেলান্দ স্টেশনে নেমে ট্রেনে যাওয়ার পর সেখান থেকে হেঁটে যেতে হয়। মানে সেটা 80 দশকের ঘটনা। সেখানে ওই সময়টা সাধারণত মানে ট্রান্সপোর্টেশন মানে এটা খুব কম ছিল আর কি। আর তো ঠিক সেভাবে যাচ্ছিল, স্টেশনে নেমে বাবা রাত হয়ে গেছে অনেক আর কি। আচ্ছা। গভীর রাত। স্টেশনে হেঁটে হেঁটে যাচ্ছে একা একা। জি। যাচ্ছে এবং ওই সময়টা বন্যার সময় ছিল আর কি, বন্যার সিজন। রাস্তায় বন্যার পানিতে মানে ভরে গেছে। তো যেতে যেতে বন্যার পানিতে উনি হাঁটছে, হেঁটে যেতে একটা সময় তার পায়ের নিচে কিছু একটা পড়ে গেল আর কি। তো উনি অন্ধকার এবং আশেপাশে কোনো বাড়ি ঘর নেই, শুনশান নীরবতা। খেক শিয়ালের ডাক আসছে এবং একটা মানে ভুতুরে একটা অবস্থা, খুব ভয়ঙ্কর, মানে গা ছমছম করার অবস্থা। কিন্তু আমার বাবা ছিলেন একটু সাহসী। সে উনি এই অবস্থাতে যাচ্ছে, কোনো মানুষের ভয় পাচ্ছে না। আচ্ছা। কিন্তু ওনার পায়ের নিচে যে একটা কিছু পড়লো, উনি অন্ধকারের মধ্যে হাত দিয়ে মানে একটু বোঝার চেষ্টা করলেন যে জিনিসটা কি। তো হাত দিয়ে যখন উনি একটু মানে এটা বুঝতে পারলেন, সেটা উনি বুঝতে পারলেন যে এটা হচ্ছে একটা মৃত লাশ। জি, মৃত লাশ। উনি এটুকু বুঝতে পারলেন যে যেহেতু লাশ, সেহেতু এ আমাকে কিছু করতে পারবে না এবং আমার কোনো ক্ষতি করতে পারবে না। এটা মানে আমার বাবা সাহসী ছিলেন, কিন্তু এইটা যখন এটা মৃত লাশ বুঝতে পারলেন, তখন ওনার এটুকু মনে আসলো যে এ অন্তত আমাকে কিছু করতে পারবে না। আচ্ছা। এবং লাস্টে ছিল সাদা মানে কাপড়ে মোড়ানো এবং মানে কাফন করা আর কি। আমার মানে উনি বুঝতে পারলেন যে বন্যার সময় সেহেতু আপনার কবর থেকে এটা সম্ভবত এটা ভেসে আসছে। তো উনি এই লাশটিকে একটা ইয়ে করার জন্য মানে উনি লাশটিকে রেখে আবার চলে যেতে চাইলেন না। ভাবলেন যে লাশটিকে কোন একটা উঁচু জায়গায় রেখে মানে পানি থেকে একটা মানে মাটিতে বা কোনো একটা উঁচু জায়গায় নিয়ে এটা লাশটিকে রেখে উনি যাবেন আর কি। আচ্ছা। উনি এইটা ভেবে লাশটিকে উনি সাথে করে নিয়ে যাচ্ছেন। তো লাশটিকে সাথে নিয়ে যাচ্ছেন বন্যার পানি কিন্তু অনেক দূর আর কি। যেহেতু রাস্তার উপরে যাচ্ছে, তারপরে অনেক দূর যেতে লাস্টিকে উনি একটা উঁচু জায়গা পেলেন, ওখানে রেখে মানে আমার নানা বাড়িতে চলে গেলেন। কিন্তু চলে যাওয়ার পর মানে উনি ঘরে ঢোকার আগে এই ফাঁকে একটা জিনিস বলে রাখি যে আমার বড় মামা নাম হচ্ছে বাদশাহ, উনি এই ঘটনার বেশ কিছুদিন আগে মারা গিয়েছেন। কিন্তু আমার বাবা মানে নাকি ঘরে ঢোকার সময় মানে আমার মামাকে ডাকছিলেন আর কি যে বাচ্চা আয়। কিন্তু আমার মা এবং আমার নানা ছিল রংপুরের ডিসি। তো ওনারা চিন্তা করলেন যে বাচ্চা তো মানে নেই, বাচ্চা তো মারা গেছে, তুমি এভাবে ডাকছো। পরে বল যে না, আমি তো বাচ্চার সাথে সারা রাস্তা আসলাম। আচ্ছা। এটা আপনি বলছিলেন যে স্মৃতি ভ্রম বা এরকম। উনি সম্ভবত এই সময়টা এটা স্মৃতি ভ্রম হয়ে গেছে। পরে আমার নানা খুব ভালো লাগলো যে আপনি বললেন। অনেকে বলেন যে এরকম দেখা হয়ে গেছে, কিন্তু আপনারা বুঝতে পেরেছেন যেটা স্মৃতি ভ্রম ছিল। আচ্ছা। আমার নানা তখন একটু আমার নানিকে বলেন যে মানে আমার বাবাকে যেন শাওয়ার টাওয়ার করে গোসল করে একটু ফ্রেশ করে আর কি। তো সেই মোতাবেক আমার বাবাকে সেই রাতের বেলা গোসল টোসল করানো, ফ্রেশ করার পর তো উনি খুব নীরবতা পালন করতেছেন, কিন্তু মানে কিছুটা চলে আসছে তার ভিতরে, মানে একটা স্বাভাবিক পজিশনে আসতেছে মানে মনে করলেন আর কি। আচ্ছা। তো যাই হোক আমার নানা বললেন যে রাতে ঘুম হয়ে গেলে ঠিক হয়ে যাবে। তো যাই হোক উনি আসলেই রাতে ঘুমানোর পর যখন সকালবেলা উঠছেন ঠিক স্বাভাবিক আচরণই করছেন আর কি। তো ওই সময়টায় ওনার একটা
একটা স্মৃতিভ্রম অবস্থা হয়ে গেছিল। এবং যদিও উনি মানে সাহসের সহিত এই লাস্টিকে নিয়ে সাথে আসছিলেন, কিন্তু তার ভিতরে কোনো একটা বোধহয় কিছু একটা মানে ঘটছিল আমার যতটুকু মনে হলো। আমি তখন অনেক ছোট ছিলাম, কিন্তু বড় হয়ে যখন এখনো আপনার সেটা মনে আছে? মনে আছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমরা ছোট্ট একটা বিরতি যাবো এবং বিরতির পরে আবারও ফিরে আসবো অন্য সব ঘটনা নিয়ে এবং অন্য অতিথি নিয়ে এবং চা বাগানের ঘটনা নিয়ে, যেটা আপনারা শুনতে খুব এক্সাইটেড। তো আমরা সেই পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এবং ফিরে আসছি ছোট্ট একটা বিরতির পরে। স্টে টিউনড টু রেডিও ফুর্তি 88 FM and do ফুর্তি। The night comes alive with Gramophone. Yes, the night comes alive with Gramophone. শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88 FM এবং আমি রাসেলাতের সাথে চলছে ভূত FM এবং চা বাগানের ঘটনা যাব। তবে তার আগে একটা ছোট্ট ঘটনা আমরা পড়ে ফেলছি। ইমেইল আজকে যদি একদমই না পড়ি তাহলে কিভাবে হবে? সো একটা ইমেইল পড়ে ফেলছি, ঠিক যেভাবে লিখেছেন সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, আমি আব্দুল্লাহ, বাসা জয়পুরহাট। কিছুদিনের মধ্যে আমার টেস্ট পরীক্ষা, তাই স্টুডিওতে যাওয়া সম্ভব না, লিখে পাঠালাম। ভূত এফএমে আজ আমি লাইফে ফার্স্ট ঘটনা শেয়ার করলাম। কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাই। ঘটনাটি আমার নিজের একটা কাজিনের সাথে ঘটেছে। আমার কাজিনের নাম পারভেজ। তিনি একজন রাগী আর জেদি টাইপের ছেলে। নাচ গান খুবই প্রিয়। এবং যাই হোক, ঘটনাটি ঘটে শীতের সময় এবং মেবি এটা ডিসেম্বর জানুয়ারি মাসে কোনো একটা দিন। আমাদের গ্রাম্য এলাকায় শীতের সময় প্রতি রাতে নাচ গানের আসর বসে। সেখানকার প্রত্যেক রাতের শ্রোতা আমার কাজিন। ঘটনার রাতে পারভেজ ভাইয়া এবং ওনার একটা বন্ধু, তার নাম হচ্ছে আশরাফুল, তারা দুজন মিলে রাত 7:45 দিকে বাড়ি থেকে রওনা দেন নাচ গান অনুষ্ঠান দেখার উদ্দেশ্যে। মাঝ রাস্তায় যাওয়ার পরে তিনি দেখেন বাইকের চাকা পাংচার হয়ে গেছে। একটু দূরেই বাজার, তাই কিছু মনে না করে দুজন মিলে নিশ্চিন্তে রাস্তায় হাঁটা ধরলেন। কিছু দূর যাওয়ার পরে বাজারে পৌঁছে মেকানিকের কাছে বাইকটি রিপেয়ার করার জন্য দেন। বাইক মেকানিক বলেন যে রিপেয়ার করতে 30 মিনিট সময় লাগবে। কথা শুনে পারভেজ ভাই আশরাফুল ভাইকে বললেন যে দোস্ত চল বাইক রিপেয়ার করে নিয়ে আসি, আমি আগে সামনে দুটো সিট নিয়ে রাখি। আচ্ছা, বাইক রিপেয়ার করা হলে নিয়ে আসিস, আমি আগে সামনের দুটো সিট নিয়ে রাখি। যেই বলা সেই কাজ। তিনি 15 টাকা ভাড়া দিয়ে সেখানে গেলেন এবং সামনে দুটো সিট নিয়েছেন। অনুষ্ঠান শুরু হয়েছে, কিন্তু আশরাফুলের কোনো খবর নেই। মোবাইল অফ। রাত 10টা, 11টা, 12টা, কোনো খবর নেই। আশরাফুল 12:30 থেকে 1টার মধ্যে যে কোনো একটা সময় ভাইয়ার কাছে কল দিয়ে বলল, দোস্ত আমি বাইক রিপেয়ার করে যাওয়ার সময় দেখি যে সামনের চাকাটাও পাংচার হয়ে গেছে। কিছু দূর থেকে ঘুরে এসে বাইক রিপেয়ার করে সেটা বন্ধ করেছি। বাইক রিপেয়ার করতে এসে দেখি যে সেটাও বন্ধ, অর্থাৎ মেকানিকের যে ওয়ার্কশপ আছে সেটাও বন্ধ হয়ে গেছে। এবং কিছু দূর আমি যেটা করলাম সেটা মেকানিকের কাছে ফোন করেছিলাম, কিন্তু সে হসপিটালে গেছে, 2 ঘন্টার মধ্যে ফেরার কথা বললো। আমি 2 ঘন্টা বসে আছি, কিন্তু মেকানিকের আসার কোনো নাম নেই। এই কথা শুনে পারভেজ ভাই আশরাফুল ভাইকে বাইকে বাড়ি যেতে বলে, আর এটাও বলে যে অনুষ্ঠান শেষ হলে তিনিও বাসায় যাবেন। দেখতে দেখতে এক পর্যায়ে অনুষ্ঠান শেষ হয়, তখন আনুমানিক রাত 2টা বাজে। আগেই বলেছি গ্রাম্য এলাকা, খুব কুয়াশা, আবার প্রচন্ড শীত। বাড়ি আসার জন্য কোনো যানবাহন পেলেন না। একটু হাঁটার পরে একটা সাধারণ ভ্যান পেলেন তিনি, সেটা যাবে উল্টো দিকে এবং বুধগাড়ি নামের একটা জায়গাতে। সেখান থেকে মাটির রাস্তা, তাই প্রচলন নাই তেমন বেশি, যাতায়াত খুব কম। পাকা রাস্তা দিয়ে গেলে 7 কিলো হাঁটতে হয়, আর ভূতগাড়ি থেকে মাটির রাস্তা দিয়ে গেলে 2 কিলো হাঁটতে হয়। এই রাস্তাটা মাটির হওয়ার কারণে তেমন চলাচল নেই, বাড়ির উল্টো দিকে পড়ে, তাই ভাইয়া রাস্তা দিয়ে চলাচল করেন না, ইমার্জেন্সি খুব না হলে বা খুব জরুরি কিছু না হলে আর কি। আর অন্য কোনো উপায় না থাকায় তিনি ভ্যানে করে ভূতগাড়ি হয়ে বাড়ি যাওয়ার রাস্তাটাই বেছে নিলেন। ভ্যান চালক তার সিটে, ভাইয়ার সামনে দুটো ছেলে মানুষ চাদর মোড়ানো, আর ডান পাশে একটা লোক, সেও চাদর মোড়ানো। যতদূর বোঝা যায় সবাই ছেলে। এবং এত রাতে মেয়ে সাধারণত বের হয় না গ্রাম এলাকায় মেয়েরা। এবং ভ্যান চালক অল্প পরিচিত মনে হচ্ছে, কোথাও দেখেছে তাকে, এবং বাকিদের তো চিনতেই পারছে না। নিঝুম রাত, চারিদিকে কুয়াশাতে ঢাকা। গ্রামের উঁচু নিচু পথে ভ্যান চলতে লাগলো। চতুর্দিকে নীরবতা আর ঝিঝি পোকার ডাক, একটা ভুতুরে পরিবেশ। কেউ কারোর সাথে কথা বলছে না, তাই ভাইয়া হেডফোন লাগিয়ে একটা গান শুনছিলেন। তিনি দেখতে পান যে যাদের তিনি
ছেলে ভেবেছিলেন, তার ছেলে নয়, তারা মেয়ে আসলে, এবং তারা কালো বোরকা পরে আছে। দুজনের দুটি করে 4টি চোখ অপলক দৃষ্টিতে ভাইয়ার দিকে তাকিয়ে আছে, মায়াবী চাহনি। ভাইয়া একটু অবাক হলেন যে আসলে যা দেখছেন সেটা ঠিক কিনা। ভাবলেন যে হয়তো তিনি ভ্যানে উঠেছেন এবং এই মুহূর্তে কোনো একটা কারণে হয়তো তার ভুল হচ্ছে। ওঠার সময় তো আসলে তিনি খেয়াল করেননি আসলেই এখানে মেয়েরাই এই ভ্যানে উঠেছিলেন। কানে হেডফোন লাগানো, তাই ভাইয়া বাইরের কোনো সাউন্ড পাচ্ছেন না। সাউন্ড আর একটু বাড়িয়ে 6-9 ভাবতে ভাবতে আবার গান শুরু হয়ে গেল। ভ্যানটাতে বসে খুব ভালো লাগছিল। গরুর গাড়ির মতো ধীর গতিতে চলছিল ভ্যান। মনে হচ্ছিল যে কেউ যেন শরীরে হাত বুলিয়ে দিচ্ছে। ওনার ঘুমের জন্য চোখ লেগে আসছিল, খুব ঘুম পাচ্ছিল, একটা তন্দ্রা একটা ভাব। ঠিক তখন হঠাৎ করে আচমকা চাপা ব্রেকে ভ্যানটি একেবারে চলা বন্ধ হয়ে যায়। তিনি ডান পাশে তাকাতেই দেখেন যে লোকটা বসেছিল সেই লোকটি নেই, সেই জায়গায় একটা বিড়াল বসে আছে। ভ্যান চালক কিছু না বলেই দৌড়ে পালিয়ে যাচ্ছেন। ভাইয়া খুব ভয় পেলেন। ভীত দৃষ্টিতে সামনের দিকে তাকাতে দেখেন সেই মেয়েগুলো আসলেই কোনো মেয়ে নয়, তাদের পুরো শরীরটাই ঢাকা ছিল কালো একটা বোরকা দিয়ে, এবং অজানা এক রাগের দৃষ্টিতে তারা এখন তাকিয়ে আছে। কি ভয়ানক চোখ, আগুনের মতো চলছে 4টি চোখ। ভাইয়া এটা দেখে হেডফোন মোবাইল ছেড়ে দিয়ে প্রাণপণে দৌড়াতে থাকেন। কোথায় যাবেন জানেন না এবং কোথায় যাচ্ছেন সেটাও জানেন না। দৌড়াতে একটা গর্তে পড়ে যান। গর্তের ভেতরে খুব অন্ধকার। তিনি পকেট থেকে দেশলাই বের করে একটা টিপ দেন, দেশলাই লাইটার বের করে টিপ দেন, এবং তিনি কোথায় আছেন সেটা দেখার পরে তিনি সেন্সলেস হয়ে যান। তিনি দেখেন যে পচা গলিত দুর্গন্ধযুক্ত লাশের ওপর বসে আছেন তিনি একটা কবরের ভেতর। কতক্ষণ যে সেন্সলেস অবস্থায় ছিলেন সেটা তখন তিনি বুঝতে পারেননি। পরের দিন সেন্স ফিরলে তিনি দেখেন সেই কবরের লাশের সাথেই তিনি শুয়ে আছেন। তিনি বাইরে আলো দেখতে পান, কিন্তু লাশের সাথে শুয়ে থাকাটা তিনি সহ্য করতে পারেন না। লাশটা দেখে আবার সেন্সলেস হয়ে যান। সেন্সলেস থাকতেই একটা দিন অতিবাহিত হয়ে যায়। পরে আবার যখন সেন্স ফেরে তখন রাত, কিন্তু তিনি কবরেই আছেন। তিনি সাহস করে উঠে আসেন বাইরে, সেই অন্ধকার রাত। তিনি আবার দৌড়াতে থাকেন। তিনি বুঝতে পারেন যে এটা একটা কবরস্থান, কিন্তু জোরে দৌড়ানোর পরেও এটার কোনো শেষ খুঁজে পাচ্ছেন না। তিনি আবার দৌড়াতে থাকেন প্রাণপণে, চিৎকার করতে থাকেন। অন্ধকারে কিছু মানুষের কথা শুনতে পান, দূর থেকে ভেসে আসছিল। তিনি সেই দিকে তাকিয়েই দৌড়াতে থাকেন আর খুব চিৎকার করতে থাকেন, আমাকে বাঁচাও। খুব খুব কষ্টে সেখানে পৌঁছান এবং তাদের মধ্যে একজনকে জড়িয়ে ধরেন। তিনি একটু পরে বুঝতে পারেন যে যাকে তিনি জড়িয়ে ধরেছেন তার শরীরে কোনো কাপড় নেই, সমস্ত লোমে ঢাকা। এক ঝটকায় তাকে ফেলে দেয়। তিনি তাদের দিকে তাকে দেখতে পান, কিছু মানুষ রক্তবর্ণ চোখ করে তার দিকে তাকিয়ে আছে। তিনি আল্লাহু আকবার করে চিৎকার দেন। তারপরে আর কিছু মনে নেই। 3 দিন পরে মসজিদের ইমাম ফজরের ওয়াক্তে তাকে রাস্তায় পান এবং ইমাম সাহেব মসজিদে রাখেন আমার কাজিনকে। আমরা ওনাকে জীবিত অবস্থায় নিয়ে আসি। তিনি এখনো অসুস্থ। আব্দুল আমিন লিখেছেন জয়পুরহাট থেকে। ফেসবুকের লিঙ্কটাও তিনি দিয়ে দিয়েছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। যারা লিখবেন তারা চেষ্টা করবেন ফেসবুকের লিঙ্কটা দিতে, যাতে আপনাকে আমরা খুঁজে পাই। তো আমরা এখন চলে যাব আমাদের সেই চা বাগানের ঘটনায়। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। হ্যালো লিসনার, আমি তামজিদ অর্ণব ফ্রম উত্তরা। তো আমি ঘটনায় চলে যাই। জি। তো রিসেন্টলি আমি আমার এক বড় ভাই সুবাদে শ্রীমঙ্গল চা বাগানে কয়েকদিন থাকার সুযোগ হয়, ওখানে একদম বাংলোতে। তো বাংলোর বর্ণনাটা আমি আগে দিয়ে নেই। সেটা হচ্ছে বাংলোটা একদম টি স্টেটের খুবই ভিতরে, চারিদিকে বলতে লোকালয়ের শুধু কয়েকটি চা শ্রমিকের গ্রাম, আর লোকালয় তেমন নেই, আর শুধু চা বাগান আর চা বাগান। তো সেখানে সন্ধ্যার পর থেকেই মোটামুটি খুবই নির্জনতা নেমে আসে। তো পরিবেশটাই হয়ে যায় অন্যরকম। তো সেখানে ঠিক রাত 11টায় বা 12টায় সে বাংলোতে একটা নাইট গার্ড আসে। সে সারা রাত তো ওখানে বারান্দায় ঘুমায়। তো এরপর সে সকালবেলা ওকে আর দেখি না। তো দ্বিতীয় দিন রাত্রে আমার হঠাৎ করে মনে হলো যে নাইট গার্ড অনেক ধরনের ওর বিভিন্ন ঘটনার সাথে তার খুবই ওদের লিঙ্ক আছে ভালো। তো আমি সোজাসুজি তাদেরকে বিভিন্ন কোশ্চেন করি ওকে, যে আপনি যাই জানেন একটু বলেন। তো সে অনেক ঘটনাই বললো। সেটা থেকে বড় ইম্পর্টেন্ট হলো আমার ওই যে কাজিনের কাছে গেছি আমি, সে আমাকে যে ঘটনাটা বললো লাস্ট ইয়ারের, সেটা হচ্ছে গত শীতকালে মেইনলি চা বাগানে ইরিগেশন করতে হয়। তো লাইক ওই চা বাগানে ওই পানি সেচ করতে হয়, রাত্রের বেলা অনেক কাজ চলে এরকম। তো রাতে অনেক ডিউটি থাকে।
তো একটা রাতে ডিউটি শেষ করে সে বাংলোতে ফিরে যাচ্ছিল, তখন রাত 2টা কিংবা 2:30। তো শীতের রাত, চারদিকে জ্যোৎস্না, মোটামুটি ভালোই দেখা যায়, হালকা কুয়াশা, আর চারদিক দিয়ে নিস্তব্ধতায় ঢেকে আছে। তো হঠাৎ করে সে তার কানে আসলো একটা ঘোড়ার খুরের আওয়াজ, যে কেউ একজন ঘোড়ায় চড়ে আসতেছে মেঠোপথ চা বাগানের মধ্যে দিয়ে। তো তার মাথায় প্রশ্ন আসলো যে এত রাত্রে ঘোড়া চড়ে কে আসে। তো সে ওই মেঠোপথে দাঁড়ায় আছে এক পাশে। তো আস্তে আস্তে শব্দটা খুবই প্রখর হয়ে উঠতেছে, তার মানে ওর দিকে আসতেছে, বাট কোনো কিছু দেখতে পাচ্ছে না ও। তো কিছুক্ষণ 4-5 মিনিট পরে হঠাৎই ওই ঘোড়াটা সে দেখতে পায় একদম তার ঠিক সামনে। কিন্তু তার কাছে যেটা মনে হলো এবং সে যেটা নিজের চোখেই দেখলো সেটা হচ্ছে ঘোড়ায় একজন লোক বসে আছে, কিন্তু সে লোকটি আসলে তার যেই অবয়ব এবং তার যেই পোশাক আশাক, তা সে খুব স্পষ্টভাবেই বুঝলো এটা আসলে কোনো বাংলাদেশি কেউ না, সেটা হচ্ছে একজন ব্রিটিশ লোক। তার সেই ব্রিটিশদের সেই বুট এবং মাথার চুল এবং কোট এবং একটা তরবারিও আছে সাথে। তো জাস্ট ওর পাশ দিয়ে ঘোড়ায় চড়ে চলে গেল। তো এই ঘটনায় এতটাই শকড হলো সে 5 মিনিট একদম নড়তেই পারলো না জায়গা থেকে। তো কিছুক্ষণ পরে সে বাংলোতে আসলো এবং তার খুব জ্বর হলো সেদিন। তো পরের দিন তার ওই সিনিয়র ম্যানেজারকে সে ঘটনাটা বললো, আর ম্যানেজার হাসতে থাকলো যে এটা তো একটা খুবই ওইখানকার একটা কমন ঘটনা, যারা ওই ইন্টারনাল এখানে কাজ করে এবং থাকে ওইখানে তারা সবাই জানে যে রাতের বেলা অনেক সময় খুব রাত 3টা, 3টার দিকে এরকম ঘোড়ায় চড়া ব্রিটিশ লোকদেরকে দেখা যায়, এবং সেটা খুবই একটা কমন ঘটনা। নাইট গার্ডও সেটা বললো, সে অনেকবার দেখেছে এগুলা। তো তারা সেখানকার যারা স্থানীয়, যেমন চা শ্রমিক আছে এবং যারা টি স্টেটের ম্যানেজার, তারা এরকম অনেক ঘটনারই ওইখানকার প্রত্যক্ষদর্শী। তো আরেকটা সেটা হলো একটা দোলনা আছে ওই বাংলোতে, যেটা নাকি খুবই হন্টেড। কারণ একটু যদি বলতেন। হ্যাঁ, কারণ প্রতি বৃষ্টির রাতেই, যখনই বৃষ্টি অনেক শুরু হয়, তখন বৃষ্টি খুবই এমন যে রাতে সারা রাত বৃষ্টি। তো ওই নাইট গার্ডটা বললো যে প্রত্যেক দিন সে বৃষ্টির রাতে ঠিক রাত 2:30 থেকে 3টায় প্রতিদিন সে, এবং আমার ভাইয়াও সেটা কনফার্ম করলো যে নাকি এই বাংলোতে থাকে, যে একটা মহিলাকে দেখতে পায় যে দোলনায় দোল খেয়ে 3টার দিকে সে জাস্ট দাঁড়ায়া হেঁটে হেঁটে চলে যায় মেন গেটের দিকে। এটা নাকি খুবই মানে এমন হয়েছে যে 2জন একসাথেই দেখতেছে, বাট কিছু বলার নাই আসলে, তখন কিছু করারও থাকে না। এটা হলো ওখানকার ওপেন সিক্রেট এই বাংলোর। তো এরকম বেশ কিছু বাংলো আছে ওখানে, আর আরো অনেক কাহিনী আছে, সেটা আমি হয়তো পরে আরেকদিন এসে বলবো। আর আজকে আপাতত এইটুকুই থাকুক। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে অনেকেই লিখছেন এখনো পর্যন্ত, এবং ইমন হোসাইন লিখেছেন আমার রোল নাম্বার 13। মোহাম্মদ আল আমিন খান লিখছেন এবং সাথে আছেন, অনেক অনেক ধন্যবাদ। জ্যাক জন আমাদের লিখেছেন, হ্যালো ভাই, রাজশাহী থেকে শুনছি। তাহসান আহমেদ তৌহিদ আমাদের লিখেছেন, এবং আজকে তিনি প্রথম দিকে শুনতে পারেনি, এখন শুনছেন। আমাদের সঙ্গে আছেন এমডি আনামুল বিজয় জুনিয়র। মানে আপনার শুনতে শুনতে যেটা হয়েছে সেটা সাহস বেড়ে গেছে। মানে থাকে না যে একদিন আমরা হয়তো বাসা থেকে বের হয়ে কিছুটা পথ অতিক্রম করতে পারি, তারপরে আরেকটু একটা সময় আমরা পুরো দুনিয়া অতিক্রম করতে পারি একাই। তো এই ব্যাপারটা ঘটে, এবং সেই জন্য আমি বলি যে আপনারা যারা ঘটনা পাঠাবেন, তারা যারা ঘটনা পাঠান তাদেরকে নতুন কিছু যদি তাদের জীবনে ঘটে থাকে তাহলে সেটা তখনই তারা পাঠাতে পারেন, তাছাড়া তাদের পাঠানোর কোনো উপায় থাকে না। থেকে ধ্রুব সরকার আছেন এবং তিনি বলছেন বেস্ট এপিসোড অফ দিস মান্থ। আমাদেরকে মিজানুর আশিক লিখেছেন, আমি মিজানুর, আমাদের সাথে আরো অনেকেই আছেন এই মুহূর্তে। আর যারা থাকতে চান তাদেরকে বলবো যে অবশ্যই আমাদেরকে লিখুন আপনারা, এবং আমাদের অ্যাড্রেস হচ্ছে ভূত এফএম। অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাগুলি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান
আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে, এবং অডিও ক্লিপ পাঠাতে হলে যেটা করতে হবে, জাস্ট মেইলের সাথে আপনার অডিও ক্লিপটি অ্যাটাচ করে পাঠিয়ে দিতে হবে, আর কিচ্ছু করতে হবে না। রাসেল ভাই, মেডিকেল ঘটনা চাই, আপনার পরিচিত কোনো ডাক্তার বা মেডিকেল কর্মরত আছেন, হসপিটালে কর্মরত আছেন, এরকম কাউকে বলুন না প্লিজ ঘটনা যদি ঘটে থাকে তাহলে পাঠাতে। আমরা অনেকেই যেমন এরকম খুঁজে বের করার চেষ্টা করি, তো আপনারাও দেখেন একটু। আমাদের লিখেছেন, ভাইয়া আমিও আছি, থ্যাংক ইউ সো মাচ। আমাদের সাইয়াদ তাহমিদুল ইসলাম লিখেছেন, ভাই তাহমিদ ভাই দিতে পারি আপনাকে, আমি জানি না তবে যে ঘটনাগুলো আছে সেই ঘটনাগুলো যদি আপনাকে ভয় ধরাতে পারে তাহলে সেটা সম্ভব। আজ এই যে জাকির আমাদেরকে লিখেছেন যে খবর কি। পাভেল আহমেদ আমাদের লিখেছেন, আই ডোন্ট মিস ভূত এফএম, এবং তিনি অ্যাপ দিয়ে শুনছেন এই মুহূর্তে। আমাদের সাথে আছেন মারুফ হাসান, আছি শেষ পর্যন্ত লিখেছেন শৌখিন জীবন। রাস্তার ভাই আমি জাকিরুল, আমি রাজশাহী থেকে শুনছি। এছাড়াও এমডি মোমিনুল ইসলাম আমাদের সঙ্গে আছেন, মাসুক মিশু আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন ফরহিন খান রাজশাহী থেকে, এছাড়া এবং তিনি রাজশাহী থেকে আছি ভাইয়া। মোহাম্মদ আসিম উদ্দিন আমাদের সঙ্গে আছেন, আরো অনেকেই। তো যাই হোক, যারা আছেন তাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস, এবং আশা করছি পুরোটা সময় আমাদের সঙ্গেই থাকবেন। আমরা একটা ছোট্ট বিরতির পরে আবারও ফিরে আসবো, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকতে হবে, আশা করবো থাকবেন। এবং তারপর আরো একটা ঘটনা রয়েছে। তো স্টে টিউন টু রেডিও ফুর্তি 88 FM and do ফুর্তি। Bhoot FM. The night comes alive with Gramophone. Yes, the night comes alive with Gramophone. শুনছেন সব সময় রেডিও ফুর্তি 88 FM। আমি রাসেল আছি সাথে, এবং এই মুহূর্তে আছেন আমার সঙ্গে আমাদের আজকের শেষ অতিথি। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনা যাবো আমরা। আসসালামু আলাইকুম ডিয়ার লিসেনার্স, আমার নাম ইয়াসিন মাহমুদ সম্রাট, আমি আসছি পুরান ঢাকা লক্ষ্মীবাজার থেকে। জি। তো সরাসরি ঘটনায় চলে যাই। ঘটনাটা রিসেন্টলি আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। তো রাতের বেলা ডিনার করার পরে ঘুমাতে যাব, একটু আগেই 11:30 এরকম সময়। তো গেট লাগায় কথা বলতেছিলাম ফোনে, হেডফোনে ছিলাম। তো আমার বাসার জানালা দিয়ে একটা বাসা দেখা যায়। পুরান ঢাকার বাসা গুলা কিন্তু কিছুটা অনেক পুরানো। তো কেন জানি না হঠাৎ করে বেখেয়াল বশত পুরানা বাসার ছাদে চোখ যখন যায়, যা দেখি এটা দেখার জন্য আমি কেন ভাইয়া কেউই হয়তো কখনো প্রস্তুত থাকবে না, একটা মহিলার মতো একটা অবাক বসে আছে। আপনি নিজে দেখেছেন নিজের চোখে? জি, আমার নিজের চোখে দেখা, আমি কথা বলছিলাম এন্ড জিনিসটা সরাসরি আমার চোখের দিকে তাকায় আছে। তখন কি করব না করব কিছু বুঝতে পারছিলাম না, আমি মুভও করতে পারছিলাম না। আয়াতুল কুরসি সূরা আমার মুখস্থ অনেক আগে থেকে, তো আমি ওটার দিকে তাকিয়ে যেহেতু মুভ করতে পারছি না, আয়াতুল কুরসি পড়া শুরু করি। এন্ড যখন সূরাটা শুরু করি, যখন শেষ করলাম, শেষ করে বুকে ফুঁ দেওয়ার সাথে সাথে মনে হলো আমার মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত মানে পানি ছিল, পানি পড়ে গেল এরকম কিছু একটা। সাথে সাথে দেরি না করে গেট খুলে দৌড় দিয়ে বাসায় যারা থাকে আম্মু গেট নক করি। মা জিজ্ঞেস করছিল কি হয়েছে, তো মাকে পুরা ঘটনা খুলে বলি। আর একলা শোয়ার মতো অ্যাবিলিটি ছিল না ও দিন রাতে, তো আম্মুকে রিকোয়েস্ট করি যে আমার সাথে সাথে আজকে শোয়ে। গেস্ট রুমে আমি মা ছিলাম, তো অনেক ভয় নিয়ে শুয়ে আছি। তো এর মাঝখানে শোয়ার মাঝখানে আমি ফিল করতে পারছি যে আমার ঘরের মাঝখানে একটা মহিলা আছে। রুমের লাইট যেহেতু বন্ধ দেখা যাচ্ছে না, মহিলা আছে। আর আমার খুব ভয় লাগছিল। ওই দিন রাতে আম্মু আমাকে কিছু বলেনি, কিন্তু সকালবেলা মা আমাকে বলেছে যে না, মা আমাকে আমার ফ্যামিলি সবাইকে বলেছে যে না, মা নিজেও ফিল করেছে যে ঘরে একটা থার্ড পার্সনের উপস্থিতি ছিল, এটা খুব স্পষ্টভাবে উপস্থিতি ছিল। তো রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা। এবং আপনি বলছেন যে আপনার সাথে এই বছরে অনেক খারাপ খারাপ ব্যাপার ঘটছে, যেটা আগে ঘটতো না। এবং এই বছরে আপনি বলছিলেন যে আপনার বাবা মারা গিয়েছেন, এটা কি তার পর থেকে হচ্ছে না তার আগে থেকে? না, এটা তার আগে থেকে হচ্ছে। এবং বাবা যে মারা গেছেন এটাও তার একটা পার্ট, যে আপনার সাথে এই বছর খারাপ খারাপ সবকিছু হচ্ছে। জি, এটাও তার একটা পার্ট। এবং আপনি বলছিলেন যে আপনি কোনোদিন জীবনে সেকেন্ড হন নাই, কিন্তু এখন রেজাল্ট খারাপ হচ্ছে। আপনার কি মনে হয় যে এর পিছনে কারো হাত আছে, বা এরকম ধরনের কোনো কিছু কখনো মনে হয়েছে, সন্দেহ হয়েছে? জি, আমার সন্দেহ হয়েছে, কারণ ভূত এফএমে যেহেতু আমি রেগুলার লিসেনার, তো ব্ল্যাক ম্যাজিক সম্পর্কে অনেক শুনছি, বাট কোনো ইনফরমেশন ছাড়া তো আমি
করতে পারি না, তো ব্ল্যাক ম্যাজিক সম্পর্কে যতটা জানার চেষ্টা করেছি, সার্চ করেছি। এন্ড কোইন্সিডেন্টলি আমি নিজেও জানি না, আমি যেদিন এটা সার্চ করছিলাম সেদিন সকালবেলা আমি আম্মুকে কিছু বলিনি, তো আমার যে রুমটা সামনের পাশে আমার মার রুম, তো আমার মার জানালা থেকে আমার জানালাটা দেখা যায়। তো মা বললো কি রে, কি কালে কি কিছু হয়েছে আর কোনো কারণে ভয়টা পাইছিস? আমি বললাম না মা, কেন কি হয়েছে? তো মা বলতেছে কাল তোর জানলার সামনে দেখলাম একটা আগুনের মতো উল্কাপিণ্ড নড়তেছিল। আপনার মা নিজে দেখেছে? হ্যাঁ, আম্মা নিজে দেখেছে। আচ্ছা। নড়তেছিল, তারপরে কিছুক্ষণ পরে চেঞ্জ করে কখনো কবুতর হয়, কখনো মানে একবার এক একটা চেঞ্জ করছিল ওর। এই তো মানে একবার কবুতর থেকে তারপরে কি হয়? মানে মানুষও থাকে কবুতর? না, মানুষ থাকে না, কবুতর হচ্ছে পাখি, মানে পাখি হচ্ছে পাখি মানে কি এক এক ধরনের পাখি। আমি আর ডিটেলস জানতে চাই না, আম্মু তো একলা থাকে এখন যেহেতু বাবা মারা গেছে, আর আমি টেনশন দিতেই চাইনি, এটার জন্য আর জিজ্ঞেস করি না। হ্যাঁ ভাই, আমি লাইফে কখনো সেকেন্ড হইনি, কিছুই না। বাট এই বছর যা হচ্ছে মানে আনএক্সপেক্টেড সবকিছু, যে আমার লাইফে কখনো আমার 1 বছরের সেমিস্টার ব্রেক, বাবা মারা যাওয়া, আরো অনেক কিছু। মানে আমার 4 বছরের একটা রিলেশন ছিল, ইম্পসিবল রিলেশনশিপ ব্রেক, এই কোন ফর নো রিজন রিলেশনশিপও ব্রেক, সবকিছুতেই মানে এখন যাই হাত দিচ্ছি হচ্ছে না, এই তো। এবং সবকিছু আপনার সাথে উল্টাপাল্টা হচ্ছে। তো আমি যেটা আপনাকে সাজেস্ট করবো যে আপনার যাই হোক না কেন, আপনি মনে সাহস রাখবেন এবং আশা, আমাদের দোয়া তো আপনার সঙ্গে সবসময় থাকবেই। তো থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের এখানে আসার জন্য এবং আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা আজকে আবারও একবার জানিয়ে দেবো যে আপনারা কোথায় ঘটনা পাঠাবেন। আমাদের ঘটনা পাঠাতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের অ্যাড্রেসটা মনে রাখতে হবে। আমাদের অ্যাড্রেস হচ্ছে bhutfm@radio40.fm, which is BHWTFM@radio.FM। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে করে যাওয়া আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠান আমাকে। ঘটনার সাথে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। কি অদ্ভুত ব্যাপার, আমরা সাধারণত এই যে সন্ধ্যা হলে খালি চুলে কোথাও যেতে নেই, এরকম আরো অনেক কিছু আমরা মানি, তাই না? আমরা অনেকে মানি, বিশেষ করে গ্রামের দিকে মানে। কিন্তু আমরা মানে আমাদের মতো, আমাদের চাইতেও অনেক বেশি এই সমস্ত ব্যাপার নিয়ে ভয় পায় বা এই সমস্ত ব্যাপার নিয়ে আতঙ্কিত পশ্চিমা দেশের মানুষেরা। এটা ভাবতেও খুব অবাক লাগে। আজকে ব্ল্যাক ফ্রাইডে,